আচ্ছা, আমাদের যেই জায়গাতে আমরা ছিলাম সেই জায়গাতে একটু যাই। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা সম্ভবত, যেহেতু পিএসপির প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদেরকে বুঝতে হবে প্রজেক্টটা কোন একটা সার্ভারের ভিতরে আছে। তো পিএসপি সার্ভারের নাম হচ্ছে অ্যাপাসি, আর অ্যাপাসির রুট ফোল্ডার হচ্ছে htdocs। সো এই জন্য আমরা যেটা করতে পারি, htdocs এ ঢুকবো, ঢুকে দেখি আমাদের কোন প্রজেক্টটা আছে, সেই প্রজেক্ট এখানে লোড করাবো। আমাদের htdocs-টা আছে হচ্ছে লোকাল ডিস্ক সির ভিতরে, এই যে জ্যাম ফোল্ডার এটার ভিতরে, এর রুট ফোল্ডার হচ্ছে htdocs এটার ভিতরে, আপনারা করছিলেন shf এটার ভিতরে, এটার ভিতরে তো নাকি? জি ভাই, এটার ভিতরে ফোল্ডারটা সিলেক্ট করতে shf, হবে। হ্যাঁ সিলেক্ট করলাম। আমাদের shf ফোল্ডারটা আসার কথা। তো ফোল্ডার আসছে এবং তার সাথে আমরা ফাইল, মনে হয় কিছু ফাইলও তৈরি করছিলাম। সো ফাইলটাও এখানে আসছে, তাই না? ফাইলের মধ্যে আসলে আমরা গতদিন কি করছি, এখানে তেমন কিছু করি নাই। মানে আগে যেগুলা করতাম, যে কি করছি, ফাইলের মধ্যে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে যখন সাবমিট দিতাম, সেই সাবমিটটা কোথায় প্রিন্ট হতো, এখানে প্রিন্ট আর দিয়ে, যেহেতু আমরা বলছিলাম যে এখানে মেথড হচ্ছে গেট, যেহেতু মেথড হচ্ছে গেট, আমরা কয়টা মেথডে ডাটা পাস করতে পারি? ভাই দুইটা। একটা গেট, একটা পোস্ট। গেট মেথড দিয়ে পোস্ট মানে পাস করলে সেটা ইউআরএল দিয়ে পাস হয়, আর যদি পোস্ট দিয়ে করি তাহলে সেটা বডি দিয়ে পাস হয়। তো যেই মেথডই দিয়ে পাস করি না কেন, সেই মেথডে একটা গ্লোবাল অ্যারে থাকে। যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব, তখনই কি হবে, এই মেথডের যে গ্লোবাল একটা অ্যারে আছে $_গেট অথবা $_পোস্ট, যদি আমরা গেট মেথড দিয়ে পাস করি তাহলে $_গেট এটা কি গ্লোবাল অ্যারে। ঠিক আছে, এটাকে গ্লোবাল অ্যারে। হ্যাঁ গ্লোবাল অ্যারে। তো এই গ্লোবাল অ্যারের ভিতরে সকল ডাটা থাকে, এই জন্য সেটা আমাকে সকল ডাটা দেখার জন্য প্রিন্ট আর এই অ্যারেগুলো দেখার জন্য আমরা এই মেথডটা ইউজ করছি। তো আমরা যদি এই ফাইলটাকে এখন রান করাই, তাহলে আমরা জানি যে পিএসপি ফাইল রান করার জন্য কি করতে হয়। আমাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখতে হয়। এরপরে লোকাল হোস্ট মানে হচ্ছে কতদূর পর্যন্ত আসে, সে htdocs পর্যন্ত। htdocs পর্যন্ত আছে। তো htdocs এর ভিতরে পর আমাদের ফোল্ডারের নাম হচ্ছে shf নামে একটা ফোল্ডার আছে। এরপর যদি আমি ইন্টার দেই, তাহলে কি করবে, সে ইনডেক্স ফাইলটা রান করবে যদি sh এর মধ্যে থাকে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে home.php, এই ফাইলটা আমি রান করব। বাট এই ফাইলটা রান করতে গেলে দেখবে তারা বলতেছে দিস সাইট ক্যান নট বি রিচ বিকজ অফ আমাদের সার্ভারটা স্টার্ট করা নাই। তো সার্ভারটা আমরা কিসের সার্ভার স্টার্ট করব? অ্যাপাচি। পিএসপি এর সার্ভার। তো পিএসপি সার্ভার নাম হচ্ছে অ্যাপাসি, আর অ্যাপাসি সার্ভারটা কার ভিতরে আছে? জ্যাম্পের ভেতর। জ্যাম একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন, তার ভিতরে সেটা আছে। তো আমরা যদি সেটাকে কোনোভাবে স্টার্ট করতে পারি তাহলে আমরা সেটা পাবো, আসলে অ্যাক্সেস করতে পারবো। আমরা জ্যামটা রান করার চেষ্টা করতেছি। কয়জন হয়েছে এখনো? 7 জন, আমি সহ না। আচ্ছা, এই যে রান হচ্ছে, এখানে আমাকে কি করতে হবে, অ্যাপাসিটা স্টার্ট করতে হবে। সো আমি অ্যাপাসিটা এখানে স্টার্ট করলাম, একটা পোর্ট শো করবে, তাহলে বুঝতে পারবো আমাদেরটা স্টার্ট হয়ে গেছে। তো স্টার্টটা হতে থাকুক, আমরা তো এই জিনিসগুলো বুঝি তাই না। এই যে এখন স্টার্ট, পোর্টটা স্টার্ট হয়ে গেছে। তো আমি যদি এখানে রিলোড দিই তাহলে আমাদের এই ফাইলটা আসার কথা। এই ফাইলের ভিতর যা আছে সেটা, ফর্মটা স্পেশালি ফর্মটা আসার কথা। এই হচ্ছে সেই ফর্ম। ফর্মের মধ্যে যদি আমরা কোনো ডাটা দিই, কোনো ডাটা দিলাম, কোনো একটা ডাটা দিলাম, সেটাকে যখন আমি সাবমিট দিচ্ছি তখন কি হচ্ছে, সাবমিট দিলে কি হওয়ার কথা,
এই যে গেট মেথডটা আছে সেই মেথডে গ্লোবাল অ্যারে ভিতরে সকল ডাটা, তার মানে $_get এটা একটা কি গ্লোবাল অ্যারে। অ্যারে। অ্যারে মানে কি? অ্যারে মানে হচ্ছে একটা ভেরিয়েবল, বাট কি ভেরিয়েবল? স্পেশাল ভেরিয়েবল। স্পেশাল কেন? নরমাল ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা রাখা যায়, বাট স্পেশাল ভেরিয়েবল যেহেতু একটা অ্যারে এই জন্য মাল্টিপল ডাটা রাখা যায়, তাই না? একাধিক ডাটা রাখতে পারি। তো এখন যদি আমি সেভ দেই তাহলে এই যে মাল্টিপল ডাটাগুলা একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতে পারতেছি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যে মানে $_get এটার মধ্যে আসলে সকল ডাটা থাকবে। আপনি যত ইনপুট ফিল্ড বাড়ান না কেন, ইনপুট ফিল্ডগুলো আপনার একটা নাম দিতে হবে, প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল নাম দিতে হবে। এই নাম ধরে ধরে সে ডাটাগুলো এইভাবে ধরে রাখবে। আমরা এতটুকু বুঝতে পারছি না, এটা আগের কাজ, এটা তো আমরা জানি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে সেভ করতে হবে। তো যেহেতু আমরা ডাটাবেজ সম্বন্ধে গত ক্লাসে একটু বেসিক আইডিয়া নিয়ে রাখছি, সো সেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কথা বলতে পারি। তো ডাটাবেজ আমরা যদি ইউজ করতে চাই তাহলে তো ডাটাবেজ, অনেক ডাটাবেজ আছে। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে MySQL ডাটাবেজটা আমরা ইউজ করব। তো MySQL ডাটাবেজ যদি ইউজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে MySQL যে সার্ভারটা আছে সেটাকে স্টার্ট করতে হবে। এটাকে আমাদের স্টার্ট করতে হবে। এটা স্টার্ট করার পর আমাকে এখানে লিখতে হবে localhost/phpMyAdmin। phpMyAdmin লিখলে তার ওটাতে চলে যাবে। অথবা আমরা যদি চাই এখান থেকে এই যে অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনাকে যে ডিফল্ট ব্রাউজার থাকবে সেই ডিফল্ট ব্রাউজারে সেটা ওপেন হয়ে যাবে অ্যাডমিনে ক্লিক করলেও, ঠিক আছে? ডিরেক্ট আপনি যেটা না লিখতে পারেন বা মনে না থাকে ওই অ্যাডমিনে ক্লিক করলেও এখানে চলে যাবে। তো ডাটাবেসটা আমাদের একটু লোড হোক, আমরা এই ডাটাবেসের ভিতরে আমরা আসলে কাজবাজ করব। আমরা কিন্তু দেখেন এখানে ডাটাগুলো ধরতে পারতেছি। এখন এই ডাটাগুলা আমাদেরকে এই ডাটাবেসে জমা করতে হবে। তো এই ডাটাবেসে জমা করার জন্য এটা একটা বিশাল বড় জিনিস, হ্যাঁ, এটা একটা বিশাল বড় জিনিস। তা আপনি আসলে কোথায় আপনি জমা করবেন তার জন্য কি করতে হবে? হ্যাঁ, তার জন্য কোন একটা জায়গা তৈরি করতে হবে। সেই জায়গাটার নাম বলতেছে আমরা ডাটাবেস। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা যদি কুয়েরিতে করতে চাই, কুয়েরিতে ডাটাবেস তৈরি করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? এই এসকিউএল এ আসতে হবে। এখানে লিখবো যে create database ডাটাবেস একটা নাম দিতে হবে। নাম দিলাম হচ্ছে shf4। এটা হলো আমাদের ডাটাবেসের নাম। এরপরে যদি আমি এখানে নিচের দিকে আসি, আসার পর এখানে গো বাটনে ক্লিক করি তাহলে ডাটাবেসটা তৈরি হয়ে যাবে shf নামে। আসলে এটা একটা ডাটাবেসের নাম তৈরি হলো। এখন ডাটাবেসের ভিতরে যে ডাটাগুলো রাখবেন সেই ডাটাগুলো প্রত্যেকটা ডাটা একটা আলাদা আমার টেবিল রাখি, যে র‍্যাক বলি। এটাকে একটা গুডাউন হিসেবে যদি কল্পনা করি, তো গুডাউনের মধ্যে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারেন, সমস্যা নাই। জিনিসপত্রগুলো যদি কোনো একটা র‍্যাকের মধ্যে সাজায় সাজায় রাখেন তাহলে পরে ফাইন্ড আউট করা আপনার জন্য ইজি হবে। এখন র‍্যাকের মধ্যে আপনি চাইলে একই র‍্যাকের মধ্যে আপনি সব ধরনের আইটেমই রাখতে পারেন। আবার এমন হইতে পারে একটা র‍্যাকের মধ্যে শুধু পোশাক আইটেম রাখলেন, ক্লথ আইটেম, আরেকটা র‍্যাকের মধ্যে আপনি গ্রোসারি আইটেম রাখলেন। আপনি সুপার শপে বাজার করতে গেলে দেখতে পারবেন যে প্রত্যেকটা সুপার শপ একটা বিশাল বিষয়, বড় একটা জায়গা। সেই জায়গাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে SHF বা ডাটাবেস। এই সুপার শপের মধ্যে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে। তো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে, বাট আপনি একজন কাস্টমার সহজে প্রোডাক্টটা খুঁজে পাবেন কিভাবে? যদি একই একই ক্যাটাগরির প্রোডাক্টগুলো একটা রেখে থাকে। সাপোজ আমার দরকার সাবান নেওয়ার জন্য, সাবান আইটেম। তো এই টাইপের আইটেমগুলো নেওয়ার জন্য আপনি যদি একটা রেকে যান, একটা টেবিলে যান, তাহলে ওখানে ওই সাবান, পেপসোডেন্ট যা যা থাকে বিভিন্ন আইটেমের সাবান সবগুলো একই জায়গাতে আপনি পাবেন। বাট যদি এমন হইতো যে এখানে এক আইটেমের সাবান, ওখানে আরেকটা আইটেমের সাবান, ওখানে আরেকটা হচ্ছে আপনার টুথপেস্ট, এরকম থাকলে আপনার জন্য খুঁজে বের করা ডিফিকাল্ট। সো এটাকে আমরা ধরতেছি সেই সুপার শপ। আর এই সুপার শপের ভিতরে আমরা একটা টেবিল তৈরি করব, যে টেবিলের মধ্যে ওই টাইপের প্রোডাক্টগুলা বা ওই টাইপের জিনিসগুলো থাকবে। তো যেহেতু আমরা এটার ভিতরে SHF4 এটার ভিতরে আমরা টেবিল তৈরি করব, এই জন্য আমাদের দরকার হচ্ছে SHF, এটাকে ক্লিক করা, মানে এটাকে সিলেক্ট করে রাখতে হবে। এটাকে সিলেক্ট করে রাখতে হবে কারণ এখানে আপনাকে অনেকগুলা এরকম সুপার শপ আছে। এখানে অনেকগুলা সুপার শপ আছে। কোন সুপার শপের ভিতরে আপনি টেবিল তৈরি করবেন
এটা বুঝবে কিভাবে? এই জন্য আপনাকে এটা ক্লিক করে রাখতে হবে। ক্লিক করা মানে হচ্ছে এটার ভিতরে এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আপনি এখানে কি করবেন? ক্রিয়েট টেবিল, একটা টেবিল তৈরি করেন। টেবিলটার নাম দিলেন মনে করেন যে হচ্ছে STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়ে দিলেন। এখন এই টেবিলের মধ্যে কলাম কয়টা হবে? এই টেবিলের মধ্যে কলাম কয়টা হবে সেটা আপনি ভালো মতো জানেন। কেন জানেন? যে আপনি এই টেবিলের ভিতরে, এই টেবিলের মধ্যে আপনি এই ডাটাগুলা, এই যে ডাটাগুলো ধরে রাখছেন, এই ডাটাগুলো কিন্তু আপনি সেভ করবেন। এই ডাটাগুলো আপনি সেভ করবেন। তো এখানে কলাম কয়টা থাকতে পারে? এখানে এফ নেম, এল নেম, এরপরে ইমেইল, এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এই বাটন তো দরকার না, বাটন তো আমরা সেভ করব না, হ্যাঁ? তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টাইপ ডাটা আপনার কাছে আছে। আরেকটা হচ্ছে আইডি রাখতে হবে। আমরা জানি যে আইডি রাখতে হয় ইউনিক একটা কির জন্য। তো এই জন্য আপনি এখানে চারটাই দিবেন না, এখানে আপনি দেবেন পাঁচটা। একটা হচ্ছে আইডির জন্য আর অন্যগুলোর জন্য। আমি এখন দিলাম হচ্ছে গো। তাহলে কি হবে? আমাদের একটা এই ডাটাবেজের ভিতরে আমাদের একটা র‍্যাক তৈরি হয়ে যাবে। এখন র‍্যাকের ভিতরেও দেখবেন যে এই জায়গাতে শুধু সাবান রাখছেন, আবার এই জায়গাতে শুধু কি রাখছেন, মনে করেন টুথপেস্ট রাখছেন। এরকম আপনার ভাগ করা যায়। তো আমি কি করলাম, এখানে কি করলাম, প্রথমে একটা দিলাম হচ্ছে এখানে শুধু আইডি রাখবো। প্রথমটাতে আমরা আইডি রাখতেছি, এরপরে হচ্ছে ইমেল, এরপরে হচ্ছে এফ নেম, এরপরে হচ্ছে এল নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড। আমরা এগুলা করছিলাম, তাই না? এরপরে আমরা এই যে ডাটা টাইপ গুলা কি দিতে হয় সেটাও আমরা জানি। আমরা আইডিটাকে ইন্টিজার দেই, ইমেলটাকে আমরা হচ্ছে ভার্কার দেই, এরপরে এফ নেমটাকেও ভার্কার দেই। এগুলা কেন দিচ্ছি আমরা ভার্কার? কারণ ভার্কার সব জিনিসপত্র নিতে পারে, হ্যাঁ, এবিসিডি 1 2 3 4 সব নিতে পারে, বাট ইন্টিজারের মধ্যে এখানে আপনাকে নিউমেরিক সংখ্যা দিতে হবে, 1 2 3 4 এরকম সংখ্যা রাখতে হবে। এখানে লেন্থ গুলা বলে দিতে হয়। ইন্টিজারের লেন্থ বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ না ইন্টিজার অটোমেটিক্যালি ডিফল্ট 11 ভ্যালু নেয়। আপনি চাইলে বলে দিতেও পারেন। যদি ভ্যালু না দেন তাহলে অটোমেটিক্যালি ডিফল্ট 11 নেবে। এখন 11 মানে কি সেটা আমরা বলছি। এখানে যদি আমি 2 দেই তাহলে 2 মানে কি সেটা আমরা বলছি। এটা তো আমি ভ্যালু দিলাম না, এখানে আমি কিছু একটা করে ভ্যালু দিলাম। এটা সর্বোচ্চ ভ্যালু কত নেওয়া যায়? 255 পর্যন্ত আপনি ভ্যালু দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তো আমরা এই পাসওয়ার্ডটাকে 255 ভ্যালু দিলাম। এখন এই আইডিটাকে আমাদেরকে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে। প্রাইমারি কি ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে এবং অটো ইনক্রিমেন্ট যেন হয়, সে যেন অটো ইনক্রিমেন্ট করে 1 2 3 4 এরকম করে অটো ইনক্রিমেন্ট করে। এই জন্য আমি এখানে প্রাইমারি সিলেক্ট করে আমি এই যে প্রাইমারি দিলাম এবং এটাকে অটো ইনক্রিমেন্ট যদি দিয়ে দেই, এটাকে অটো ইনক্রিমেন্ট আমি করে দিলাম। করে দিয়ে যদি আমি এটাকে কোনোভাবে সেভ দেই, বা এই যে গো বাটন সেভ আছে, এখন সেভে ক্লিক করি, তাহলে কি হবে? আমাদের টেবিলের স্ট্রাকচারটাও তৈরি হয়ে যাবে। শুধু এখন ডাটাটা এখানে ঢোকানো বাকি, শুধু এখন এখানে ডাটাটা ঢোকানো এখানে বাকি। এই দেখেন আইডি, ইমেল, এফ নেম, পাসওয়ার্ড তৈরি আসে। আপনি যদি ব্রাউজারে ক্লিক করেন, ব্রাউজারে ক্লিক করলে আরো সুন্দর করে দেখতে পারবেন যে আইডি, ইমেল, এফ নেম, এল নেম, পাসওয়ার্ড। ঠিক আছে? আপনি যদি এখন যেটা তৈরি করছেন, এতে একটা ডাটা টাইপ দিবেন, এতে লেন্থ দিবেন, এতে নামগুলা করছেন, আপনি যদি চেঞ্জ করতে চান সেটা কিন্তু আমরা এসকিউএল কোড দিয়েও চেঞ্জ করতে পারি। যে এসকিউএল কোডগুলো আপনাদের পড়ার কথা। আপনি যদি এসকিউএল কোড লিখে সার্চ দেন যে আমি কিভাবে হচ্ছে একটা কলামের নাম চেঞ্জ করব, কিভাবে একটা কলামের টাইপ চেঞ্জ করব, সেটা কোডিং দিয়ে সেটা আপনি করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি করবেন, তাহলে স্ট্রাকচারে আসেন। স্ট্রাকচারে আসার পর আপনি যে এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে, চেঞ্জে ক্লিক করলে আপনি আবার ওই তৈরি ভাই করা আমার মতো একটা অপশন কোশ্চেন ছিল। পাবেন। বলেন। ভাইয়া আপনি যে আইডি, ইমেল, এফ নেম, এল নেম যে এগুলা বানাইছেন না, এগুলা কি একটা ওয়ারড্রপের মতন, যেমন একটা অনেকগুলো ড্রয়ার রাইট, থাকে যে? ওয়াইড ড্রপের মতো। ওই ওয়াইড ড্রপের মধ্যে আপনি এফ নেম নামে একটা ওয়াইড ড্রপ তৈরি করেছেন। ওই বুঝতে ওয়াইড পারছি। ড্রপের মধ্যে এফ নেম রিলেটেড যে ইনফরমেশন গুলো আসবে সেটা আপনি এই ওয়াইড ড্রপের মধ্যে রেখে দিবেন। মানে হ্যাঁ, বলতে চাচ্ছি যে যেমন একটা ওই যে লগ ইন করা পেজটাল একটা ওয়ারড্রপ, আর আইডি, ইমেল সবগুলো ড্রয়ারের মতন। রাইট, প্রত্যেকটা একটা ড্রয়ার মতো। সেই ড্রয়ারের মধ্যে আপনি ওই টাইপের হ্যাঁ, ইনফরমেশন গুলো রাখবেন। এখন এই বুঝতে জায়গাতে পারছি। আপনি সবগুলো চেঞ্জ করতে পারতেছেন। চাইছেন আপনি যে এফ নেমটার প্রয়োজন নাই, তখন হ্যাঁ, আপনি এখান থেকে ড্রপও করতে পারতেছেন। আবার চাইলে পুরা টেবিলটাকেও আপনি ড্রপ করতে পারেন। অপারেশন থেকে আমি বলে দিয়েছিলাম বিভিন্ন ভাবে কি করতে পারেন। এগুলো আমরা জানি, এগুলো আমি গতদিনও দেখাইছি। এখন আমাদের আসল কাজ হচ্ছে এখানে ডাটাটা ঢুকাইতে হবে। আমাদের উদ্দেশ্য তো ডাটা ঢোকাতে। ডাটা তো আমরা ধরতে পারতেছি, এই যে ডাটাগুলো ধরা আছে, শুধু এখানে নিয়ে এসে বসাইতে হবে। এখন এখানে নিয়ে এসে বসানোর জন্য আমাদের কিছু কোড করতে হবে, যেটা আমরা এসকিউএল কোড দিয়ে করবো, এর সাথে পিএইচপি এনগেজ হবে, আরো অনেক কিছু জিনিসপত্র লাগবে। সেই জিনিসগুলো আসলে আমাদের দেখার উদ্দেশ্য। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হচ্ছে এটা ডাটাবেস, আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের একটা ডিজাইন, এটার সাথে একটা রিলেশন আগে তৈরি করতে হবে। যখন আপনি সিএসএস নিয়ে কাজ করতেন, সিএসএস একটা ফাইল তৈরি করতেন,
ওই সিএসএস এর ফাইলের সাথে এই ফাইলটা লিংক আপ করার জন্য একটা লিংক দিতেন না? জি ভাইয়া। তো তেমনি এটা ডাটাবেস একটা আলাদা জিনিস, এটার সাথে আপনার এই প্রজেক্টটাকে লিংক আপ করতে হবে, সেটাকে বলি হচ্ছে আমরা ডাটাবেস কানেকশন। কি? ডাটাবেস ডাটাবেস কানেকশন। কানেকশন। তো ডাটাবেস কানেকশনটা আমাদের দিতে হবে। ডাটাবেস কানেকশনটা দিতে হবে কোথায়? যেই পেজে আপনি কাজ করবেন সেই পেজে কানেকশন দিতে হবে। যেই পেজে আপনি কাজ করবেন সেই পেজে আপনার ডাটাবেস কানেকশনটা দিতে হবে। এটা আমি আরেকটু ডিপলি বলবো, তবে আপাতত দেখেন এই জায়গাতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে আমরা ডাটাবেস কানেকশন দিতে পারি। তো এখানে ডাটাবেসে কানেকশন দেওয়ার আগে আমরা যদি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা মেথড কল করব আমরা। এখানে আমরা একটা মেথড কল করতে পারি, যখনই সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন একটা মেথড কল হবে। যখনই এই সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমরা যে মেথড তৈরি করা শিখছি না, মেথড জি তো শুধু ভাইয়া। তৈরি করে রাখলে হয় না, সেটাকে কল করতে হয়। তো আমরা একটা মেথড তৈরি করব, যখনই সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন একটা মেথড কল হবে। তো আমরা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে ইফ নামে কন্ডিশন দেব। ইফ, ইফ মানে কি? যদি। যদি। ইফ মানে হচ্ছে যদি, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে পিএইচপি তে ইসসেট নামে একটা ফাংশন আছে। ইসসেট, ইসসেট একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে ইসের একটা ফাংশন। কার ফাংশন এটা? পিএইচপির একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি বলে দিলাম যদি ডলার আন্ডারস্কোর হচ্ছে, সাপোজ হচ্ছে দিলাম যদি পিওএসটি পোস্ট, এখানে যদি পোস্ট দেই তাহলে এখানেও পোস্ট দিতে হবে, পিওএসটি পোস্ট। দেখেন আমি কি বলতেছি যে ইসসেট ডলার আন্ডারস্কোর যদি পোস্ট হয় এবং পোস্টের ভিতরে যদি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশন দিয়ে আমি বললাম বিটি এন্ড বাটন। তার আগে আমি আবার একটু যাই, যেটা আমাদের ছিল প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট আর ডলার আন্ডারস্কোর পিওএসটি পোস্ট। ভাই মাঝখানে ও আচ্ছা, ব্র্যাকেট সেকেন্ড দিচ্ছি। ব্র্যাকেটটা এখানে পড়ে গেছে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই আর এটাকে উঠাই দিই। আচ্ছা, আপাতত এটা একটু বন্ধ করে রাখি, আমাদের এটাতে আবার একটু যাই। সেটা হচ্ছে দেখেন আমরা বলেছিলাম যে এটা একটা অ্যারে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে অ্যারে শিখছিলাম তখন বলছিলাম একটা অ্যারে, অ্যারের মধ্যে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে কি বলতাম আমরা? ভাই বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হতো। এটা একটা অ্যারে না, অ্যারের মধ্যে গুলো ভ্যালু, এই থার্ড ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি? ইন্ডেক্স। ইনডেক্স। আর এই ইনডেক্সের ভ্যালু হচ্ছে এগুলো না, এটা হলো জি ইনডেক্স, ভাইয়া। ইনডেক্সের ভ্যালু হচ্ছে এটা। তো আমি এখানে একটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করতেছি, এখানে একটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করতেছি, যদি ইফ, যদি ইসসেট, ইসসেট মানে যদি থাকে, কি থাকে? ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে সবকিছু আছে না? এই যে ডলার সবকিছু আন্ডারস্কোর আছে ভাইয়া। পোস্ট সবকিছু থাকার কথা। আমি বলতেছি ইসসেট যদি থাক, ইফ মানে যদি, ইসসেট মানে থাকে, কি থাকে? ডলার আন্ডারস্কোর পোস্টের ভিতরে বাটন নামে কোনো ইনডেক্স থাকে। আমার কথা বোঝেন নাই? আমি বলতেছি এখানে কন্ডিশন দিছি যে যদি কি হয় এই ডলার আন্ডারস্কোর পোস্ট এটার ভিতরে বাটন নামে একটা ইনডেক্স থাকে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এ বলে দেব ইনডেক্স বাটন, বিটিএন, বাটন নামে যদি কোনো ইনডেক্স থাকে তাহলে ভিতর ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। আমি এমনি এমনি এখানে ভিতর ঢুকতে দিব না, আমি একটা কন্ডিশন দিলাম। আসলেই তো সত্য কথা, তাই না? আপনি যদি এখানে সাবমিট বাটনে ক্লিক করেন, বাটনটাতে ক্লিক করেন, তাহলে এর তো একটা ইনডেক্স আছে, এই যে বাটন নামে একটা ইনডেক্স রাখছেন না? তো এটা যদি থাকে তাহলে ঢুকবে ভিতরে। তো ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে যদি আদৌ সত্যি সত্যি ভ্যালু থাকে তাহলে তো বাটনও থাকবে, তাই না? আর বাটন যদি থাকে তাহলে আমি ভিতরে ঢুকতে দিব। বুঝতে পারি নাই? বুঝতে পারছি ভাইয়া। এখন একটা কাজ করি, এটাকে আমি এটা ভিতরে ঢুকাই দিই, এটাকে কাট করি,
কাট করে আমি এটা ভিতরে ঢুকাই দিলাম, সরি, প্রিন্ট আর ফার্স্ট ব্র্যাকেট ডলার আন্ডারস্কোর পোস্ট। এখন কি করা আছে দেখেন তো, আমি বললাম ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে বাটন নামে এই ইন্ডেক্সটা থাকে, তাহলে কি করবা, এই ডলার আন্ডারস্কোর পোস্ট এটা পুরোটাকে কি করবা, ওইরকম এর আকারে শো করে প্রিন্ট দেখাবো। করে দিবে। হ্যাঁ, তো আমি এটা দিলাম, এরকম কিছু একটা দিলাম, এখনো ঢুকতেছে না, পাচ্ছ তো? জি ভাই। এই যে বাটনটা যেহেতু পাচ্ছে এই ভিতরে ঢুকতেছে। তো আমরা এই জায়গাতে এটা না করে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই জায়গাতে একটা মেথড কল করব, এখানে একটা ফাংশন কল করব। হ্যাঁ, সাপোজ আমরা একটা ফাংশন লিখব, যে ফাংশনটার কাজ হচ্ছে ডাটা সেভ করার জন্য একটা ফাংশন লিখতে হবে, ডাটা ওই ডাটাবেজে সেভ করার জন্য একটা ফাংশন লিখতে হবে। সাপোজ ফাংশনের নাম দিলাম হচ্ছে function, ফাংশন, ফাংশনের নাম দিলাম হচ্ছে save info। দেখেন সেভ হচ্ছে একটা ওয়ার্ড, এর সাথে আমি আরো একটা ওয়ার্ড অ্যাড করতে যাচ্ছি, এই জন্য কি দিলাম, আইটা দিলাম ক্যাপিটাল info। আপনি এমনও দিতে পারেন সেভ আন্ডারস্কোর ইনফো, এটাও দিতে পারেন, বাট গুড প্র্যাকটিস মনে হয় এটাই ভালো হবে, info। এটার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম। এটা হলো ফাংশন। আমরা জানি না এই ফাংশন, এরকম ফাংশন তৈরি করতে হয়, জি ভাই পারি। পারি, এই ফাংশন তৈরি করতে পারি। এই ফাংশন হচ্ছে, এটা ফাংশন মানে একটা কাজ করবে, সে কোনো একটা প্রসেস কাজ করবে, তাই না? তো এখানে আমরা কোনো ডাটাবেজে সেভ করার জন্য একটা ফাংশন আমরা তৈরি করতেছি, এখানে ডাটাগুলো সেভ হবে। তো ডাটা সেভ করার জন্য আমাদের কি লিখতে হয়, ডাটা সেভ করার জন্য যেটা যদি আপনি এখান থেকে এখানে একটা ডাটা সেভ করতে চান, আপনি এখানে ইনসার্টে আসেন, ইনসার্টে আসার পরে আপনি ডাটা সেভ করেন, দেখেন কি কুইরিটা দেয়। এখানে আইডি তো দিতে হবে না, অটো ইনক্রিমেন্ট হবে। আপনি ইমেল একটা দিতে পারেন, এরপরে এখানে ফার্স্ট নেম কিছু একটা দিতে পারেন, লাস্ট নেম কিছু একটা দিলেন, পাসওয়ার্ড কিছু একটা দিলেন। দেওয়ার পরে আপনি এই পাশে যদি একটু গোতে ক্লিক করেন, যদি গোতে আপনি ক্লিক করেন তাহলে দেখেন তো ডাটা কিন্তু সেভ হয়েছে। সেই সেভ করার জন্য এখানে একটা কুয়েরি লেখা আছে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাই। তার মানে এই কুয়েরির মাধ্যমে আসলে ডাটা সেভ হয়েছে। এই কুয়েরির মাধ্যমে কি হয়েছে, আপনি এই কুয়েরিটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করে যদি আপনি যেখানে স্ট্রাকচারে আসেন, না সরি ব্রাউজারে আসেন, তখন দেখবেন যে একটা ডাটা সেভ হয়েছে, এই যে ডাটাটা সেভ হয়েছে। তো এই ডাটাটা সেভ হওয়ার জন্য আপনার কিন্তু ওই যে আমরা কুয়েরিটা যেটা এখানে পেস্ট করে দেই, এই যে এই কুয়েরির মাধ্যমে ডাটাটা কি হয়েছে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটা ফোনটা রিসেট করি। হ্যাঁ ফারুক, না না ওরা যাবে না, ওদের একটা মনে ম্যানেজ হইতে পারে, কালকে এখানে হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম এইরকম একটা কুয়েরির মাধ্যমে, এসকিউএল কুয়েরির মাধ্যমে কিন্তু ডাটা সেভ হচ্ছে। তার মানে এটা আমাদের প্রয়োজন। তো আপনি মনে করতেছেন এটা কিভাবে আমরা পাবো, এটা তো আপনি এসকিউএল কুয়েরির মধ্যে আছে না, আমরা গতদিন দেখছি না এসকিউএল কুয়েরি যেখানে শিখতে বলছিলাম, ওই যে W3 স্কুলে, ওখানে তো এখানে বলে দেওয়া আছে যে ইনসার্ট কিভাবে ডাটা করতে হয়, বলি নাই? জি ভাই বলছিলেন। তাহলে এটা নিয়ে কিন্তু মাথা ব্যথা হওয়ার কথা না। তো এটাকে আমরা কিভাবে করব আসলে, হ্যাঁ? তো দেখেন এটার ভিতরে এখানে আইডি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ইফ নেম, ইল নেম, পাসওয়ার্ড, এগুলা কোনগুলো আসলে? তার আগে একটা কাজ করি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, নাম দিলাম হচ্ছে এসকিউএল ইকুয়াল টু হচ্ছে এটা, এবং এটাকে যদি আমি একটা ডাবল কোটেশনের ভিতরে রাখি, ইনসার্ট ইনটু এটা থেকে ডাবল কোটেশন হচ্ছে এই পর্যন্ত একটু রেখে দিই। ভাই সেটিংস থেকে ওয়ার্ডটা অন করে দেন, তাহলে আর স্ক্রল করতে হবে না। আচ্ছা সমস্যা নাই, আমি এইভাবে করি।
এই রোডটা কোথা থেকে আসতেছে? এবার চলে গেছে। হুম। আমি ওই এসকিউএল কুইরিটাকে একটা এসকিউএল ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে লেখার পরে আমি দরকার নেই। এখন দেখেন এই যে আইডি, ইমেল, এফনেম, এলনেম, পাসওয়ার্ড, এই আইডি, ইমেল এগুলা কই থেকে আসছে? এই ডাটাগুলো কোনগুলা? আপনার ডাটাবেজের ভিতরে এখানে আসবেন, ডাটাবেজের মধ্যে স্ট্রাকচারে আসবেন, এখানে যেই কলামগুলা থাকবে, এখানকার যে কলামগুলো আপনি যেই নামে কলাম তৈরি করছেন সেই কলামগুলা এখানে লিখতে হবে। আইডি, ইমেল, এফনেম, এলনেম, পাসওয়ার্ড। আইডি লেখার প্রয়োজন নাই, কেননা আইডি তো অটো ইনক্রিমেন্ট। আইডি আপনি লিখেন আর না লিখেন সে 1 2 করে বাড়তেই থাকবে, তাই না? সো আইডি লেখার প্রয়োজন না, আপনি লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখলাম হচ্ছে ইমেল, এফনেম, এলনেম, পাসওয়ার্ড। এগুলা কোনগুলা? এগুলা, তাই না? এমন না যে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে। আপনি এই জায়গাতে লেখার সময় কি করতে পারেন, এখানে আপনি এলনেম দেন, এখানে পাসওয়ার্ড দেন, যা ইচ্ছা দেন, এখানে আপনি লিখবেন, এইরকম করে লিখবেন। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে কি বলতেছে, ইনসার্ট ইনটু, ইনসার্ট করব ইনটু। ইনটু মানে কি? ভিতরে। কার ভিতরে করবেন? স্টুডেন্ট নামে যে একটা স্টুডেন্ট টেবিল তৈরি টেবিলের করা আছে, ভিতরে। এই যে টেবিলটার নাম দিচ্ছেন আপনি স্টুডেন্ট, তো এই টেবিলের ভিতরে করবেন। এই জন্য আমি কি করলাম, টেবিলটার নাম লিখলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি প্রথমে বলে দিতে হবে যে আমার টেবিলের কলামগুলোর নামগুলো বলে দিতে হবে যে এই কলামগুলোর মধ্যে ডাটা ঢুকবে। তো এই কলামের নাম বলে দিলাম। এরপরে এখানে ভ্যালু সেট করে দেব, ভ্যালুজ লিখতে হবে, ভ্যালুজ লেখার পরে আবার দেখেন হচ্ছে এই যে নাল দরকার নাই, এটা তো আইডির জন্য, এটা আমাদের দরকার নাই, এটা দরকার নাই। এরপরে হচ্ছে এখানে ভ্যালুগুলো ঢুকবে, এই ভ্যালুটা ঢুকবে, এই ভ্যালু ঢুকবে, এই ভ্যালু ঢুকবে, এই ভ্যালু ঢুকবে। এখন কোন ভ্যালুটা কোন জায়গায় ঢুকবে? এই যে প্রথম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু ঢুকবে কোথায়? প্রথমটাতে। এখন এখানে যদি আপনি এল নেমটা লিখে দেন, এল নেমটা দিলেন, তাহলে এই এল নেমটা কোথায় ঢুকবে? ইমেলে ঢুকবে। আবার এখানে দ্বিতীয়টা যেটা আছে সেটা দ্বিতীয়টা ঢুকবে, তৃতীয়টাতে তৃতীয়টা ঢুকবে। তার মানে এখানে আপনি উল্টা পাল্টা করে লিখেন কোনো সমস্যা নাই, বাট ভ্যালু যখন এখানে দিবেন, সেট করবেন, তখন চিন্তা করতে হবে যে যেহেতু এটা 2 নম্বরে আছে তার মানে এই ভ্যালুটা 2 নম্বরে ঢুকবে। বুঝাতে পারছি আমি? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া এই যে ইনসার্ট ইনটু লেখার পরে যে স্টুডেন্টের ভ্যালুস যে আমরা লিখছি, ওখানে ইমেল প্রথমে দেখছিলাম যে দিছিলেন, যে ওটা কি দেওয়া লাগবে সবসময় এক্সাম্পল হিসাবে? কোথায় দিতে ইমেল ছিল? এখানে? ওই যে আপনি, হ্যাঁ, ভ্যালুস এর পরে যে ইমেল ইমেল যে একটা আপনি আনোয়ার হোসেন একটা এই ইমেল দিলেন, ভ্যালু, তারপরে এই পাশে ভ্যালুগুলো নিয়ে আমরা কথা বলি, তো এক্সাম্পল ভ্যালু, এগুলা ভ্যালুতে আসবে হচ্ছে এই জায়গা থেকে, এই ফরম্যাট থেকে আসবে। এখানে ডেমো ভ্যালু দেওয়া মানে আছে, যারা ওই যে ক্লায়েন্ট যখন সাবমিট করবে তখন ওখানে তো আসবে না? ওই ভ্যালুগুলো আসবে এখানে, রাইট? হ্যাঁ, এখন মানে আপনি বানানোর সময় যে এখন যেটা দিচ্ছে ওটা কি আমাদের দেওয়া লাগবে আমরা যখন কাজ করব? কোথায় দিবেন? এখানে? হ্যাঁ, সব স্থানে। মানে এখানে দিবেন, এখানে কি দিবেন আমি সেটা পরে বলতেছি। এখানে আপনি ধরে নেন যে এই ভ্যালুগুলো আছে, ধরে নেন হ্যাঁ এই সেটাই। ভ্যালুগুলো আছে, তাহলে এই ওকে ভাই। প্রথম ভ্যালুটা কোথায় ঢুকবে? প্রথমটাতে ঢুকবে। আবার জি। দ্বিতীয়টাতে কোথায় ঢুকবে? দ্বিতীয়টা ঢুকবে। তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে এই ভ্যালুটা আপনি এখানে প্রথমে রাখছেন, তার মানে এই ভ্যালুটা কিন্তু প্রথমেই যাবে। এখন এটা কি ইমেইলের ভ্যালু কিনা, এটা ইমেইলের ভ্যালু না এফ নেমের ভ্যালু, সেটা চিন্তা করতে হবে। যাই হোক, এখন ভ্যালু তো আপনি এভাবে দিলেন, কোনো সমস্যা নাই। এখন এই ভ্যালুগুলো তো এই জায়গা থেকে আসবে না। কোন জায়গা থেকে আসবে? এই যে এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে। তাহলে এই ফাংশনের মধ্যে যদি কোনো কিছু ঢুকাইতে চান, সেটাকে আমাদের কিভাবে ঢুকাইতাম আমরা? যখন আমরা জাভাস্ক্রিপ্টে কোড করছিলাম, কিভাবে ঢুকাইতাম? প্যারামিটার মাধ্যমে। প্যারামিটার মানে ঢুকাইতে হয়। তাহলে আগে কাজ করি, এখানে একটা ফাংশন কল করি আমরা আগে। এখানে কোন ফাংশন কল করব? যদি $_post এটার মধ্যে বাটনটা পাই, তাহলে কি হবে? এই ফাংশনটা কল হবে। কি হবে? এই ফাংশনটা কল হবে। বুঝতে পারছি? যখনই আমরা কি করব, জি ভাইয়া। এই $_post এর মধ্যে বাটনটার ইন্ডেক্স পাবে, তখন এই ফাংশনটা কল হবে। এখন এই ফাংশনের মধ্যে যদি আমরা কোনো কিছু পাস করতে পারি, যেমন $_post, এটা যদি পাস করতে পারি, কারণ আমরা কি জানি বলুন তো, $_post এর মধ্যে কি আছে? সবগুলো ডেটা আছে অ্যারে আকার। সবগুলো অ্যারে ডাটা আছে। তাহলে এই ডাটাগুলোই তো আমাদের পাস করতে হবে এখানে, তাই না? এখানে আনতে হবে। তো এই জন্য আমি এখানে পাস করলাম। এখন এটাকে ধরার জন্য এখানে কিছু একটা থাকতে হবে না? জি ভাই। সেটা তো এই নামই রাখতে হবে। ব্যাপারটা এরকম, আপনি যা ইচ্ছে এখানে নাম দেন, সমস্যা নেই। আমি এখানে দিলাম হচ্ছে ডাটা। শুধু এটাকে রিসিভ করার জন্য, এই যে আপনি জিনিসটা একটা পাঠালেন, সেটাকে রিসিভ করার জন্য আপনি যে কোনো একটা নাম আপনি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝতে পারছি কিনা আমরা? বুঝতে পারছি ভাইয়া। তাহলে এটার মধ্যে কি আছে এখন বলুন তো? এটার ভিতরে এখন এই যে এই জিনিসগুলো আছে কিনা, এই সবগুলো জিনিস আছে কিনা বলেন?
আচ্ছা ভাইয়া। বিশেষ করে ভ্যালুগুলো তো আছে তাই না? এখন আমরা কি করব, এই যে ডাটার মধ্যে যদি সবগুলো থাকে তাহলে আমরা ভ্যালুতে সেট করে দিব। আমি দিলাম হচ্ছে এই ভেরিয়েবলের ডাটা, দেওয়ার পরে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিব, এই প্রথমটার মধ্যে কি ঢুকাবেন আপনি? ইমেল। প্রথমটার মধ্যে আপনি ইমেল ঢুকাবেন, এখানে কারণ এখানে ইমেল আছে, তাহলে ইমেল যদি ঢুকাতে চান এটা কি নামে আসতেছে, এটা ইমেলটা কি নামে আসতেছে, ইন্ডেক্সটা কি নামে আসতেছে, ইমেল না? ইমেইল। এই ইমেলটা আমি এখানে ঢুকাই দিলাম। বুঝাইতে পারি নাই? ভাই কোটেশন লাগবে না? কোটেশন কি ভিতরে লাগে? লাগে তো। আচ্ছা, এটা তো লাগবে, রাইট। একটা কাজ তো করি, কোটেশন সেটা দিতে হচ্ছে গেলে তো কাট করি। ঝামেলা হবে। না, ঝামেলা হবে না, আমরা বাইকটা উঠে দিব। এটা দরকার নাই, এটা দরকার আছে। এটা লাগবে ভাই। ওকে। এটা তো স্ট্রিং, সেজন্য এরর দেখাচ্ছে না, কিন্তু এটা লাগবে। আচ্ছা, আমার মনে হয় এটা লাগবে না, মনে হয় একটু দেখি, আমরা একটু আমি ভুলে গেছি, তারপরে একটু দেখি। আচ্ছা, দিলাম, ইমেলটা দিলাম। তারপরে আমাকে এখন 2 নাম্বার ডাটা দিব কই থেকে বলেন? এই যে প্রথমে ডাটাটা নিতে হবে, কোন ডাটাটা? এই হলো ডাটা, তাই না? কারণ এই ডাটার মধ্যে কি আছে, সব আছে। এরপরে 2 নাম্বার ভ্যালুতে আসলাম, 2 নাম্বার ভ্যালুর মধ্যে এখানে সেট করলাম ডলার ডাটা, এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার কি বলতে হবে, ইন্ডেক্সটা বলতে হবে। এটার মধ্যে কি দিবেন বলেন, 2 নাম্বারের মধ্যে কি দিবেন? এফ নেম। এফ নেমটা দিবেন। তাহলে এখানে এফ নেম কোনটা আছে? এই এফ নেম। এই যে এফ নেম, এল নেম, এগুলা কই থেকে আসছে? ফর্ম থেকে না? জি এই ভাইয়া। ফর্মের মধ্যে যে ফরম্যাট নামগুলো নেম দিচ্ছেন, থেকে। হ্যাঁ, ফর্মের যে নামগুলো দিচ্ছেন। এরপরে তাহলে এটাতে দিলাম এফ নেম। তেমনি ভাবে এভাবে করে আপনাকে সবগুলা সাজাইতে হবে। তাহলে এটার মধ্যে দিবেন হচ্ছে আপনি এল নেম, আর এটার মধ্যে দিব হলো মনে করেন পাসওয়ার্ড। এই তো। এখন জি ভাই। কথাটা হচ্ছে যে আমরা বুঝলাম যে এইরকম করে ডাটাটা আমরা মনে করেন যে ধরে নেন ডাটাগুলো এখন এখন আছে, এটা আমাদের ঢুকবে। কিন্তু ভাই, আমাদের কথাটা হচ্ছে যে এটা একটা আলাদা জিনিস, আর এই ডাটাবেসটা হচ্ছে আরো একটা আলাদা জিনিস। ও এখানে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে যে এখানে ঢুকাইতে হবে ডাটাটা? কোনো প্রকার কানেকশন করছি আমরা? কোনো প্রকার কিন্তু কানেকশন করি না। তো কানেকশনটা আমাদেরকে এখানে তৈরি করতে হবে। এখানে আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করার জন্য অনেক পদ্ধতি আছে। যদি আপনি গুগলেও সার্চ করেন যে পিএইচপি ডাটাবেস কানেকশন, এরকম সার্চ করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? ডাটাবেস কানেকশন কিভাবে করে। ও, ডাটাবেস কানেকশন বিভিন্ন ভাবে করা যায়, যেমন এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। এখানে আপনি এই পদ্ধতিটা ফলো করতে পারেন। যেমন আমি এই কোড কপি করলাম, ঠিক আছে? কোড কপি করে আমি এই জায়গাতে বসাই দিলাম। এখন এখানে বসে দেওয়ার পরে আমাকে একটু কেউ এতটুকু রিডিং করে দেখান, এতটুকু, এটা মানে আমি এতদিন পর্যন্ত কি বুঝছি আসলে, বলেন। ভাই বুঝি না, আরেকটু বার বলতে বলুন তো। মানে এই 3টা লাইন দেখে আপনি কিছু বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারতেছি। কি বুঝতে পারছেন বলেন? প্রথমটা হচ্ছে আমাদের সার্ভারের নেম, না না না, যেটা আপনি মানে আপনি মনে করেন সার্ভার চিনলেন না, কিন্তু আমরা নরমাল প্রোগ্রামিং এ এই 3টা দ্বারা কি বুঝতে পারি আমরা? নর্মালি আমরা বুঝতে পারি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে এবং একটা সার্ভারের নেম না চাচ্ছে। না না না, আপনি তো তিনটা জানেন দেখে তো ভেরিয়েবল আছে, বলতেছেন। তিনটা ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি নরমাল। এটা তিনটা ভেরিয়েবল, 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ভ্যালু আছে। সেটা আমরা এবিসিডি এক্স ওয়াই জেড যা ইচ্ছা আমরা রাখি, সেটা কোনো সমস্যা নাই। তো এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আর আমরা যা ইচ্ছা তাই সেটা দিব না, আমরা এই ভ্যালুগুলো দিব হচ্ছে ডাটাবেজের ভ্যালু। বুঝাতে পারি নাই? জি ভাইয়া। বুঝতে পারছি ভাই। বুঝাতে পারছি আমি না? আচ্ছা, এই যে 3টা ভ্যালু আছে, এগুলা আমরা দিব হচ্ছে ডাটাবেজের ভ্যালু। আমরা আরো একটা ভ্যালু এড করব, আরো একটা করব আসলে। হ্যাঁ, আরো একটা আমরা করব। এটাকে নাম দিলাম ফর এক্সাম্পল হচ্ছে ডিবি আন্ডারস্কোর এনএম নেম, এরকম কিছু একটা নাম দিলাম। 4টা রাখলাম।
এই চারটার যে ভ্যালুগুলা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সামনে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লাস করবেন, এই জিনিসটাই প্রথম দিনই আপনাদেরকে এগুলো দিয়ে আসলে কাজ করতে হবে, হ্যাঁ, ডাটাবেসের কানেকশনে কাজ করতে হবে। এখানে চারটা ভেরিয়েবল লাগছে, চারটা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা সেট করব। ফার্স্ট অফ অল আমাদেরকে দরকার হচ্ছে সার্ভার নেম, হ্যাঁ, সার্ভার এই ভেরিয়েবলের নাম আপনি যা দেন, আপনার এক্স ওয়াই জেড যা দেন ইচ্ছা দেন, কিন্তু কথা হচ্ছে আমাদের চারটা ভ্যালু দরকার, চারটা ভ্যালু দরকার। একটা হচ্ছে আমরা কোন জায়গা থেকে হোস্ট করতেছি, হ্যাঁ, শুধু আপনি কোনো সার্ভার থেকে হোস্ট করতে সেখানে সার্ভারের আইপিটা দিতেন, সাপোজ হচ্ছে 127.0.0.1 এরকম কোনো একটা আইপি দিতেন। কিন্তু যেহেতু আমাদের সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখি আমাদের ডাটাবেস, এই যে একটা ডাটাবেস আছে না, ডাটাবেস, এই যে জি পিএসপি ভাই। মাই অ্যাডমিনে, এটা হলো একটা ডাটাবেস আমরা আছে, এর একটা ক্রেডেনশিয়াল আছে, হ্যাঁ, ক্রেডেনশিয়াল। আপনি যদি ফেসবুকে ঢুকতে চান তাহলে কি করতে হয়, ফেসবুক অ্যাক্সেস করতে হলে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে অ্যাক্সেস করতে দিবে, আদারওয়াইজ করতে দিবে। তো আপনি না যদি ভাইয়া। এটা অ্যাক্সেস করতে চান, প্রথমত একটা ডাটা সেভ করার আগে আপনি ডাটা তো সেভ করবেন, মানে ফেসবুকে ঢুকে আপনি ছবি আপলোড করবেন সেটা তো পরের বিষয়, আপনাকে তো আগে ফেসবুকে ঢুকতে হবে। তো এটা অ্যাকাউন্ট ঢোকার খুলতে হবে জন্য, ভাইয়া। হ্যাঁ, এটা ঢোকার জন্য আপনাকে কি করতে হবে, এর জিনিসপত্রগুলো আপনার ঠিকঠাক দিতে হবে। তো এখানে দেখবেন, কই যাবো যেন, এই যে প্রিভিলেজ, প্রিভিলেজেস। প্রিভিলেজে আসার পরে দেখবেন যে এই জায়গায় তাদের কিছু ক্রেডেনশিয়াল বলে দেওয়া আছে, যে এই ক্রেডেনশিয়াল গুলো আপনি ইউজ করলে এখানে অ্যাক্সেস করতে পারবেন। তার মধ্যে দেখেন এখানে বলছে ইউজার নেম, ইউজার নেম দেওয়া আছে রুট, এরপরে হোস্ট নেম দেওয়া আছে কি লোকাল হোস্ট, এরপরে টাইপ দেওয়া আছে গ্লোবাল, মানে সবাই ইউজ করতে পারবে, এতে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া নাই, তার মানে পাসওয়ার্ড লাগে না। আমাদের এটার সাথে কানেকশন করার জন্য আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে ইউজার নেমটা কি সেটা বলে দিতে হবে, হোস্ট নেমটা কি সেটা বলে দিতে হবে, আর পাসওয়ার্ড কি আছে সেটা আমাদেরকে বলে দিতে হবে। এই তিনটা জিনিস যদি ম্যাচ করে তাহলে এখানে সে আসতে পারবে, আদারওয়াইজ সেখানে ঢুকতে পারবে না। তো এই যে এখানে ইউজার নেম রুট, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, পাসওয়ার্ড বলে দিচ্ছে না, এরকম কিছু বলে দিচ্ছে। তো এটা তো এরা নিজস্ব এটা তৈরি করা আছে। আপনি চাইলে কি করতে পারেন, এখানেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এখানেও অ্যাকাউন্ট, এই যে নিউ অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারেন। নিউ অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ইউজার নেম আপনার নাম রাখতে পারেন, হোস্ট নেমটা আপনার নাম করতে পারেন, পাসওয়ার্ডটা কি করতে পারেন, পাসওয়ার্ডটা আপনি আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে পারেন, এটা দিয়ে তৈরি করতে পারেন। আমরা ওটা তৈরি করাতে যাচ্ছি না, যেটা তৈরি করা আছে সেগুলো আমরা ইউজ করবো। তাহলে বুঝলাম হচ্ছে ভাইয়া কি, হোস্ট নেমটা আমরা কি মানে নিজেরা দিতে চাইলে যে কোনো কিছু দেওয়া যাবে? হোস্ট নেমটা মনে হয় আমি অ্যাকাউন্ট তৈরি করলে আমরা দিতে পারবেন, আমি এটা একটু কনফিউশন। তবে আমরা মূলত এই হোস্ট নেমটা 127.0.1 এটা ইউজ করতে পারি, অথবা লোকাল হোস্টটা ইউজ করতে পারি, ঠিক আর আছে। ভাইয়া এটা টাইপটা যদি বাংলাদেশ করে দেয় তাহলে কি মানে বাড়ির জন্য কি ইউজ করতে না, পারবে? না, টাইপটা আপনার গ্লোবাল করতে হবে, টাইপটা গ্লোবাল করবেন। এটা গ্লোবাল করা মানে এটা আমরা আসলে এটা গ্লোবাল ইউজ হচ্ছে। আপনি টাইপটা এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখতে পাবেন টাইপটা কি কি করা যায়। টাইপটা এখানে হয়তো প্রাইভেট করতে পারবেন। গ্লোবাল করা মানে কি, গ্লোবাল সবাই করা মানে দেখবে। হচ্ছে, হ্যাঁ, আপনি যখন দেখবেন ওই যে কি যেন কাজ করছিলাম, গিটহাব নিয়ে যখন কাজ করছিলাম, তখন প্রথম যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার একটা ইউজার নেম সেট করতে হতো। ওই জি ইউজার ভাইয়া। নেম এবং ইমেলটা ওখানে আপনি বলে দিতেন যে আপনি এটা গ্লোবালি সেট করবেন না আপনি ইন্ডিভিজুয়াল ওই প্রজেক্টের জন্য সেট করবেন। যদি আপনি ওখানে গ্লোবাল সেট করেন তাহলে কি করতে হবে, আপনার কোনো প্রজেক্টের জন্য আলাদা করে আর ইউজার নেম ওটা দিতে হবে না। আর যদি আপনি গ্লোবালি সেট না করতেন তাহলে আপনার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ওই ইউজার নেমটা এবং হচ্ছে ইমেলটা সেট করা লাগতো, সেই রকম একটা এই যে গ্লোবাল। তো আমাদের এখানে ইউজার নেম, হোস্ট নেম এই জিনিসগুলো দরকার। আমরা এখানে যদি সেট করে দেই, আমাদের হচ্ছে ইউজার নেম মানে সার্ভার নেম যেটা, আমরা যে ইউজার নেমটা দেই, ইউজার নেমটা আমাদের এখানে কি আছে, ইউজার নেম রুট। দেওয়া আছে রুট, তাই না, এখানে দিলাম হচ্ছে রুট। এবার পাসওয়ার্ড এখানে কিছু দেওয়া নেই, পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে ফাঁকা, এটা মানে হচ্ছে ফাঁকা, ঠিক আছে। আর এই সার্ভার নেমটা দিলাম হচ্ছে আমরা এই যে হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে, লোকাল হোস্ট আমরা এই জায়গাতে বসাই দিলাম। আর এখানে আমি আর একটা অ্যাড করছি, সেটা হচ্ছে ডিবি নেম মানে ডাটাবেস নেম। এখন এটা দিয়ে কানেক্টেড হলো, কোনো সমস্যা নাই, এতটুকু দিয়ে আপনার কানেক্টেড হবে, ঠিক আছে। যদি আমরা চেক করে দেখি
যদি আমরা চেক করি, আচ্ছা এটা সবই থাকবো, আমরা ডাটাবেসটা অ্যাড করি। এখন ভাইয়া আপনাকে দিবেন ভাইয়া আপনি ডাটাবেস এগুলা নেম। দিয়ে কি আপনি সার্ভার সাথে কানেক্ট করতেছেন? হ্যাঁ, আমরা সার্ভারের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি আগে, তারপরে বুঝতে আমরা পারছি। ডাটা সেভ করব। এখন দেখেন ডিবি নেম মানে আপনার ডাটাবেস নেম, আপনি একটা ডাটাবেস নাম তৈরি করছেন না? জি। আচ্ছা এক সেকেন্ড, হ্যালো, আসসালামু আলাইকুম, আসলাম, আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি ক্লাসে আছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই হলো হোস্ট নেমটা আমরা দিলাম। ও আমাদের ডাটাবেসের কথা বলি, এই যে ডাটাবেসের নাম SHF4, এটাও আমরা উল্লেখ করে দিলাম যে আমাদের ডাটাবেসের নামটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু এটার ভিতরে পেয়ে গেল। এখন আমরা কি করতে পারি, নিউ মাইএসকিউএল আই এইভাবে করে আমরা ডাটাবেসটা সেটআপ করতে পারি। আমরা এটা দিয়ে না করে আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা দেখতে পারি, তাহলে সুবিধা হবে। আমি যেটা করতে পারি, মাইএসকিউএল আই CONNECT কানেক্ট, এটা হচ্ছে একটা ফাংশন বা মেথড। কি এটা? এটা একটা ফাংশন, ঠিক ফাংশন। আছে, পিএইচপির একটা ফাংশন। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে এই ফাংশনটা কি করে, আপনার অনেকগুলো প্যারামিটার নেই, চারটা প্যারামিটার, চারটা প্যারামিটার নেই। এই হলো আপনাকে প্রথমে দিবেন হচ্ছে হোস্ট নেম, এরপর কোমা দিলেন, এরপর দিবেন কি দিবেন হচ্ছে আপনি ইউজার নেম দিবেন, এরপরে আপনি কোমা দিবেন, পাসওয়ার্ড দিবেন, কোমা দিবেন, এরপরে দিবেন হচ্ছে ডিবি নেম। এই হলো আপনি ডিবি নেম দিলেন। এখন আমরা এটা একটু কোলনটা শেষ করে দিই, আদারওয়াইজ এরর দেখাবে। তো এই যে কানেকশনটা যদি হয়ে যায়, তাহলে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলে আমাদের সুবিধা, অনেক কিছু আমরা সহজেই সেটা সেট করতে পারবো। যেটা দেখেন, তাহলে মাইএসকিউএল আই কানেক্ট একটা মেথড, সেটার মধ্যে দিয়ে আমরা এই চারটা ভেরিয়েবল পাস করে দিলাম। ঠিক আছে, এখন আমি বলতেছি CON কানেক্ট, আমি বলতেছি যে ইফ কানেক্ট যদি ইরর হয়, যদি কানেক্টেড না হয়, এটা আরেকটা মেথড। যদি কানেক্টেড যদি না হয়, তাহলে একটা কি করবে, ডাই করবে, একটা অটোমেটিক্যাল একটা ইরর জেনারেট করবে। আর যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে কানেক্টেড সাকসেসফুলি দেখাবে। আমরা এই লাইনটাকে একটু কমেন্ট আউট করে দিই, কোথায় কানেক্ট হবে? ডাটাবেসের সাথে কানেক্টেড হবে। আচ্ছা। আমরা এতক্ষণ তাই বলতেছি, শুধু ডাটাবেসের সাথে কানেক্ট করার চিন্তা করতেছি। আমরা যদি একটু রিলোড দেই, যদি আমরা এখানে দেখি, রিলোড দিলাম, এখানে কি বলতেছে, MySQL connect access deny for user root localhost using password yes। আমরা কি পাসওয়ার্ড ইয়েস দিছিলাম? পাসওয়ার্ড কি দেওয়া আছে? পাসওয়ার্ডের মাঝখানে একটা অথবা স্পেস ব্ল্যাঙ্ক। দিয়েছেন, সেটা পাসওয়ার্ডের মাঝখানে স্পেসটা একটা দেওয়ার জন্য স্পেস মনে হয়। পড়ছে, এই জন্য সেটাকে পাসওয়ার্ড ধরে নিচ্ছে নাকি? এখন কিন্তু না, এখানে কি বলতেছে, কানেক্টেড সাকসেসফুলি। এই মেসেজটা কখন আসতেছে, এটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে এই জন্য। এই যে ইফের মধ্যে কি দেখাবে, যদি কানেক্টেড না হইতো, যেমন আমি এখানে যখন পাসওয়ার্ড একটা স্পেস দিছিলাম, স্পেস মানে কি, স্পেস মানে তো অবশ্যই কিছু একটা, তাই না? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বলতে কিছু নাই, কিন্তু স্পেস এটাও কোনো একটা জিনিস, সে কাউন্ট ক্যারেক্টার। করতেছে, স্পেস এটাও একটা পাসওয়ার্ড, আপনি ক্যারেক্টারটা। ক্যারেক্টার, হ্যাঁ এটা একটা ক্যারেক্টার। এখন দেখেন, এটা যদি, তো আমাদের তো পাসওয়ার্ড নাই, তো আপনি এখানে একটা স্পেস পাসওয়ার্ড দিয়ে রাখছেন, তাহলে কি কানেক্টেড হওয়ার কথা না। তো কানেক্টেড যদি না হয়, তাহলে কি বলতেছে, ইফ কি CON কানেক্টেড এই ভেরিয়েবলটা যদি কি হয়, কানেক্টেড ইরর পায়, তাহলে কি করবে, ডাই করবে, একটা মেসেজ শো করাবে, ওদের একটা ডিফল্ট মেসেজ আছে, সেটা শো করাবে। সেটাই হচ্ছে এই যে এই মেসেজগুলো শো করাবে, এই মেসেজগুলো ওই জায়গাতেই শো করাচ্ছে। এই শুধু ডাই দিলাম এটার কারণে। আপনি যদি শো করাবো, আমাদের এই মেসেজটা দরকার না, আমাদের এটা মনে করেন যে আমরা এখন যদি ঠিকঠাক লিখি, তাহলে তো এখানে যা ঢোকার কথা না, এখানে কথা ঢোকার কথা, তাহলে এটা প্রিন্ট না করবে, ভাই। ইকুটা প্রিন্ট করবে। তো সেই জায়গাতে তারা কি করতেছে, এটা প্রিন্ট করতে, তার মানে আমাদের ডাটাবেজের কানেকশনটা রেডি, এখন আমরা চাইলে এই জায়গাতে এই ডাটাবেজের ভিতরে ডাটা সেভ করতে পারি। তাহলে ডাটাবেজ কানেকশনের জন্য এতগুলো লাইন লিখলাম, তাই না?
জি ভাই। এতগুলা লাইন লিখলাম ডাটাবেজে কানেকশনের জন্য, কিন্তু আমরা চাইলে এতগুলা লাইনের একটা লাইনও লেখার প্রয়োজন নাই, শুধু এই একটা লাইন লিখলেই হবে। যেমন আমি এই জায়গাতে কি করব, এই ভেরিয়েবল দরকার নাই, আমি এখানে লিখতে পারবো না, এখানে যে এল ও সি এল লোকাল এইচ ও এস টি লোকাল হোস্ট, যেটা এখানে আছে আর কি, যেটা এখানে আছে। এরপরে দিলাম হচ্ছে রুট, কোটেশনের মধ্যে এটাতে দিলাম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে এটা ফাঁকা ফাঁকা, আর ডাটাবেজ নাম দিলাম হচ্ছে এসএসএফ এর এটা দিলাম। এগুলো লেখা কোনো প্রয়োজন আমার নাই। তাহলে কি হবে বলেন, আমি এখন এটা এখানে বলে দিলাম যে ইফ যদি এই ভেরিয়েবলটা পাই CON ভেরিয়েবলটা দিতে হবে না ডলার, এটা যদি পাই তাহলে কি করবে, ইকো এখানে কিছু বলে দেবে হচ্ছে D1 এর ডান, এর ডান বলে দিবে। আর যদি না পাই তাহলে একটা ইরোর দেখাইতে চান সেটা দেখাইতে পারে, আমরা এটাই দেখাই, শুধু একটা রাখি। আপনি এখনো দেখবেন ডান দেখাচ্ছে, তার মানে আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে, এই তো জি ভাই। আমরা বুঝতে পারছি তো না? তার মানে এতটুকু তো ডান আর দেখার দরকার নেই, যদি প্রথমবার টেস্ট করার জন্য আপনি ডানটা দেখতে পারেন যে আসলে ডাটাবেসটা কানেকশন হচ্ছে কিনা। যখন আপনি এই লাইনটা লিখবেন তখন ডাটাবেস কানেকশন হয়েছে কি হয় না আপনি বুঝবেন কিভাবে, তাই না? তো সেই জন্য আমরা একটা কন্ডিশনে চেক করতেছি আসলে ডাটাবেসটা কানেকশন হয়েছে কিনা, এই জন্য আমরা ইফটা দিলাম, আদারওয়াইজ দিতাম না। তার মানে এই লাইনটা আপনার, এই একটা লাইন আপনাকে ডাটাবেস কানেকশনের জন্য লিখতে হবে, শুধু ডাটা বেজে ডাটা সেভ করার জন্য না, ডাটাবেজের সাথে আপনি যা কিছুই করতে চান না কেন, ডাটা ডিলিট করেন, এডিট করেন, ডাটা তুলে নিয়ে আসেন, যা কিছুই করেন না কেন, আপনার তো একটা ব্রিজ দরকার আছে না? জি ভাই। তো ওই ব্রিজটা আপনাকে এখানে রাখতে হবে, এই ব্রিজটা আপনি রাখতে হবে। আপনি চাইলে কি করতে পারেন ডাটাবেজে, এখানে এটার জন্য আপনি আলাদা একটা ফাইলও তৈরি করতে পারেন, সেই ফাইলটা এখানে ইনক্লুড করতে পারেন, সেটা হয়তো আমরা একটু দেখবো পরে, দেখি। তো এই লাইনটাতে আমরা কি করতেছি শুধু বলুন তো, ডেটাবেজের সাথে কানেক্ট করতেছি। ডাটাবেজের সাথে শুধু কানেক্ট করতেছি, এর কোনো আর কোনো কাজ নাই, এতটুকু দিয়ে শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাটাবেজের মধ্যে ডাটাটা সেভ করতে হবে, সেই সেভ করার জন্য ডাটাটা আমরা জানি যে এই লাইনটা দিয়ে সেভ করতে হয়, এই লাইনটার বিস্তারিত হিস্ট্রি কিন্তু আমি বললাম। তো এই যে এই সেভ করার জন্য এই যে এসকিউএল এটার মধ্যে রাখলাম, তো এতটুকু দিয়ে সেভ হবে না, আপনাকে সেভ করার জন্য আরো দুই একটা লাইন কোড লিখতে হবে। সেটার জন্য আমি বলতে পারি যে ইফ যদি কি হয় যে মাই এসকিউএল আই আন্ডারস্কোর না হাইফেন কুয়েরি, কিউ এখানে সাজেস্ট করতেছে না, এই জন্য সমস্যা হচ্ছে আমার একটু। মাই এসকিউএল আই কুয়েরিটা যদি ভাই ড্যাশ হবে না, এটা আন্ডারস্কোর হবে। আন্ডারস্কোর হবে না, সরি, ড্যাশ বলতে কিছু নাই, আন্ডারস্কোর হবে। মাই এসকিউএল আই কুয়েরি একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে যদি কি পাই, এই যে লিংকটা আগে দিতে হবে আপনাকে, কোন লিংকটা, এই যে ডাটাবেজে কানেকশনটা করছেন না, এই কানেকশনটা আপনাকে আগে দিতে হবে। এরপর কোমা দিয়ে আপনাকে এই যে এসকিউএল যে লিংকটা আছে এই লিংকটা ঢুকাই দিতে হবে। এই দুইটা জিনিস নেবে আসলে, বুঝতে পারি না? বুঝতে পারছি ভাই। এরপর সেকেন্ড ব্র্যাকেট দেন, এরও কই থেকে আসতেছে, ও ঠিক আছে, এরও না। তো আমি বললাম যে মাইএসকিউএল আই কুয়েরি মধ্যে কি করলাম, এই কানেকশনটা দিলাম, কোন কানেকশনটা, এই যে ডাটাবেজে কানেকশনটা করছেন সেই কানেকশনটা, এই যে ডাটাবেজে কানেকশনটা করছেন সেটা তো করে এটার ভিতরে রাখছেন এই ভেরিয়েবলের মধ্যে, তাই না? তো এই ভেরিয়েবলটা দিলাম। এরপরে এই যে ডাটাটা আপনি ইনসার্ট করার জন্য লিখছেন সেই কুয়েরিটা আমি এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পর এরকম করে রাখলাম। এরপরে আপনি কি করবেন, যদি ইনসার্ট হয় তাহলে আপনি কি করবেন, ইকো একটা মেসেজ দিবেন না, SUCCES সাকসেসফুলি ডান, এরকম কিছু একটা লিখতে পারেন। আর যদি সেভ না হয় ELSE তাহলে আপনি বলবেন হচ্ছে সরি টরি কিছু একটা দিলেন, কিছু একটা দিতে পারেন, সমস্যা না, একটা মেসেজ আপনারা শো করতে পারেন। এই হচ্ছে আপনাদের ইনসার্টের বিষয় আসে। আমরা একটু দেখি যে আসলে ডাটাটা ইনসার্ট হয় কিনা, তারপরে না আমরা আবার একটু রিভিউ করবো, সমস্যা নেই।
আমরা মনে করেন যে এখানে আমাদের যে স্টুডেন্ট আছে অলরেডি পরেরটা কিন্তু ঢুকছে, হ্যাঁ? আমি আবার একটা কাজ করে দিই, এটাকে ডিলিট করে দিই। আমি চাইলে প্রত্যেকটা একটা একটা রো ডিলিট করতে পারি, একটা একটা করে ডিলিট করতে পারি, এখান থেকে করতে পারি, আমরা আরো অন্য পদ্ধতি করতে পারি, কারণ এখন ফাঁকা আছে, তাই না? এখন যদি আমি এখানে দিই আনোয়ার, এখানে দিলাম হোসাইন, ইমেলটা দিলাম এটা, পাসওয়ার্ড দিলাম হচ্ছে সামথিং কিছু একটা দিলাম, আমি যদি সেভ দিই তাহলে সাকসেসফুলি ডান দেখাচ্ছে। আমরা যদি একটু ডাটাবেজে দেখি তাহলে দেখবো ডাটাবেজে ডাটা ঢুকতেছে। এখন আমরা আরেকবার একটু রিভাইজ করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে এই একটা লাইন আমরা কি করতেছি, ডেটাবেসের সাথে কানেক্ট করতেছি। ডাটাবেসের সাথে কানেক্ট করতেছি। তো ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য কি কি জিনিস লাগে, আপনাকে বলে দিতে হবে হোস্ট নেমটা, তারপরে ইউজার নেমটা বলে দিতে হবে, তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে এস আপনার ওই ডাটাবেসের নামটা দিতে হবে। তার মানে 4টা প্যারামিটার আপনি সেট করতেছেন, 4টা প্যারামিটার আপনি এখানে আমরা সেট করতেছি। করার পরে সেটা কার মধ্যে রাখতেছি, কানেকশনের মধ্যে রাখতেছি। তো প্রথমবার যখন ডাটাবেস কানেকশন করবে তখন চেক করে দেখবেন যে আসলে এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন এগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এই জন্য আপনি ইফ কন্ডিশনটা চেক করে দেখবেন যে আসলে কানেকশনটা পাচ্ছে কিনা। এরপর তখন চেক করে তখন আপনি কন্ডিশনটা উঠাই দেন, সমস্যা নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটার মধ্যে ডাটাবেস কানেকশনটা হচ্ছে। এরপর আমরা জানি যে এই যে ইনসার্ট ইনটু এই কোয়েরির মাধ্যমে ডাটাবেসে ডাটা সেভ হয়। তো সেই জিনিসটা আমরা লিখলাম, লিখে আমরা এটা ভিতরে লিখলাম। এই লাইনগুলো যদি আপনি না লিখেন তাহলে কিন্তু ডাটা সেভ হবে না। আপনাকে কি করতে হবে, এই যে মাইএসকিউএল আই কোয়েরি, এটার মাধ্যমে আপনাকে কুয়েরিটা চালাইতে হবে। এই যে কুয়েরিটা এটাকে চালাইতে হবে, চালানোর জন্য মাইএসকিউএল আই কোয়েরি লিখলাম ফাংশন, সেই ফাংশনের মধ্যে প্রথমে কানেকশনটা দিলাম, তারপরে এই যে আমরা এসকিউএল এর যে কোডটা সেটা লিংক আপ করে দিলাম। এটা আগে পরে করলে হবে, আপনার এমন না যে এসকিউএলটা আপনি আগে দিবেন কানেকশনটা এই পরে দিবেন, তা হবে না। আপনাকে আগে দিতে হবে কানেকশন, আগে দরকার আমাদের কি কানেকশন, তারপরে এসকিউএলটা ঢুকাই দিলাম। এরপরে কি হলো, এতটুক লিখলে আপনার ডাটাটা সেভ হবে। কিন্তু আমরা এই যে মেসেজটা দেখানোর জন্য আবার আরেকটা কন্ডিশন দিই, ইফ এর ভিতরে দিলাম আর কি। এমন না যে আপনাকে ইফ এলস দিতে হবে, ইফ এলস দিলে আপনি এই মেসেজগুলো শো করবো না, করবে না। এই তো, তো এতটুকু এই যে মাইএসকিউএল আই কোয়েরি এই কানেকশন এতটুকু লিখলে আপনার কি হবে, ডাটা বেজে ডাটা সেভ হবে। তো আমরা যদি আবার একটু সেভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি একটু রিলোড দিলাম, হ্যাঁ রিলোড দিলাম। এখানে ডাটা যদি আপনি দেন তাহলে কিন্তু ডাটা সেভ হচ্ছে। আপনি এখানে দিবেন, দেখবেন যে ডাটাগুলো সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ডাটাবেজে এইভাবে ডাটাগুলো সেভ করতে পারি। তো আমাদের শুধু ডাটা সেভ করলে হবে না, ডাটাগুলো ডিলিট করার প্রয়োজন হবে, ডাটাগুলো তুলে মানে দেখাইতে হতে পারে, অনেক কাজের প্রয়োজন আছে। তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে। আমরা আছি কয়জন এখনো, 14 জন আসছে। আজকে একদিন শেষ দিন, আপনারা একটু আগে ভাগে আসবেন, আমার একটু বিদায় আদায় দিবেন। আপনারা দেখলাম যে আজকে আগ্রহ কমে গেছে সব আপনাদের, বুঝলাম না এত মন খারাপ আমার উপর। ভাই আজকে শেষ দিন মানে আজকে ভাই লাস্ট ক্লাস। আজকে লাস্ট ক্লাস, মানে আচ্ছা ওয়ার্ডপ্রেসের আগে ভাইয়া, লাস্ট ক্লাস। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের আগে লাস্ট ভাইয়া ক্লাস। ষষ্ঠ ব্যাচ শুরু হবে কবে? আমি এখনো পর্যন্ত জানি না আসলে কবে শুরু হবে। আচ্ছা চলেন, এখন এক কাহিনী হচ্ছে আমাদের যে ডাটাগুলো সেভ করতেছি সেই ডাটাগুলো কোন একটা জায়গাতে দেখতে হবে না, আমরা কি ডাটাবেজে গিয়ে দেখবো, মানে আপনার ইউজাররা কি ডাটাবেজে দেখবে ডাটা? না আপনি ভাইয়া, যে ফেসবুকে ইমেজগুলো আপলোড করেন এই ইমেজগুলো কি আপনি এরকম ডাটাবেজে গিয়ে দেখেন না, আপনার ইউজার ওখানে একটা জায়গা আছে আপনি দেখতে পারেন ইমেজগুলো, ওখানে একটা ছবি ট্যাব আপলোড আছে। করে, হ্যাঁ ট্যাব দেখতে পারেন যে ইমেজগুলো আপনি যেগুলো আপলোড করেছেন দেখতে পারেন। তেমনই আপনাকে এখানে যে ডাটাগুলো সেভ করলেন সেটা কোথাও একটা দেখতে হবে। এই ডাটাগুলো দেখার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে টেবিল, তাই না? তো আমি যদি এখানে এই টেবিল লিখে সার্চ দিই, HTML TABL টেবিল লিখে যদি সার্চ দেই, আমরা একটা টেবিল দরকার, আমার টেবিলে কোড করার ধৈর্য আপাতত নাই, আমাদের একটা টেবিল দরকার, আমরা একটা টেবিল নিয়ে আসবো আর কি। এই টেবিলে কোডটুকু যদি আমি নিয়ে আসি, তো আমরা এই ফর্মের নিচে একটা কি করতে পারি, টেবিল দিতে পারি। টেবিলের এখানে একটা আমরা চাইলে কি করতে পারি, ক্যাপশনও দিতে পারি।
student স্টুডেন্ট list স্টুডেন্ট লিস্ট, এরকম কিছু একটা টেবিলের আমরা দিতে পারি। এখানে এরকম একটা লিস্ট আসছে, এটাকে আমরা একটু করার জন্য কি করতে জানা হয়, বর্ডার দিতে পারি। border ইকুয়াল টু যদি আমরা দিই হচ্ছে 1, তাহলে তো বর্ডার পাওয়ার কথা। এরকম একটা বডি পাইছে, এটা একটা টেবিল। এই টেবিলের মধ্যে আমাদের ডাটাগুলো শো করাতে হবে। আমাদের ডাটাবেজে ডাটা সেভ হয় কয়টা, 4-5টা না? তো আপনি চাইলে 4-3টা কলাম শো করাতে পারেন বা 5টাও শো করাতে পারেন। আমি দিলাম হচ্ছে fname, এরপরে দিলাম হচ্ছে lst last name, এরপরে দিলাম হচ্ছে ইমেইল দিলাম। এই 3টা ডাটাই শো করাবো আমরা, সমস্যা নেই, সবগুলো শো করাতে হবে এমন কোনো কথা না, তাই না? 3টা ডাটা আমরা শো করাবো, fname last name ইমেইল, এরকম শো করাবো। এখন এই ডাটাগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো ডাটা দেওয়া আছে কই থেকে? এখানে ডিফল্ট দেওয়া আছে, তাই না? জি ভাই। তো এই ডাটাগুলা দেখেন, আমার তো সবগুলো দরকার নাই, একটা থাকুক। আমরা যদি এই জায়গাতে একটু রিলোড দেই, তাহলে ডাটা কিন্তু নাই আসলে, ঠিক আছে? সরি, আমি একটু একটা ডাটা রাখি, আমরা একটা ডাটা আপাতত রাখি। তাহলে এই যে একটা ডাটা ডিফল্ট আমাদের কাছে আছে, হ্যাঁ। তো এই ডাটা তো এখানে দেওয়া আছে, সেই ডাটাগুলো আসতেছে, তাই না? আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে ডাটাবেজে যে ডাটা সেভ করছি সেই ডাটাগুলো এখানে শো করা। তো সেই ডাটাগুলো আনানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আরো একটা ফাংশন লিখতে হবে। আমরা পিএইচপি তে এখানে যে ফাংশনটা লিখছি, সেই ফাংশনটা কাজটা কি বলেন? ডেটা স্টোর করা। ডাটা স্টোর করা। তাহলে আমাদের আরো একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটা করবে হচ্ছে ডাটা তুলে নিয়ে আসবে। তো এই জন্য এখানে একটা ফাংশন লিখতে চাচ্ছি আমি, সেই ফাংশনটার নাম হচ্ছে functn ফাংশন, নাম হচ্ছে get all student, মানে সবগুলা স্টুডেন্টকে নিয়ে আসবো। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটা আমি তৈরি করলাম। এখন এই ফাংশনটাকে ডাটা তুলে আনার জন্য আপনি যদি ওই আপনার এসকিউএল কোয়েরিতে দেখেন, এসকিউএল এর যে কোয়েরিগুলো পড়াশোনা আপনাদের করার কথা ছিল, এখানে ডাটাবেজে তুলে আনার জন্য দেখবেন এখানে সিলেক্ট নামে একটা জিনিস থাকার কথা। সিলেক্ট, কোথায় বলেন তো? এই যে মাইস্কিউএল এখানে আছে। মাইস্কিউএল সিলেক্ট ডাটা, মানে ডাটাবেস থেকে ডাটা তুলে আনার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। এই যে এই কাজগুলো আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কোথায় এই যে এই লাইনটা লিখলেই হবে, যে এইরকম একটা লাইন লিখতে হবে, ঠিক আছে? এরকম সিলেক্ট কোয়েরি আছে আপনাদের, তো আমরা এই জিনিসটা আমরা এখানে লিখতে হবে। সেটা লেখার জন্য আমরা মনে করেন যে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এসকিউএল, একটা ভেরিয়েবলের নাম দেওয়ার পরে আমি এখানে ডাবল কোটেশন দিলাম। এই ডাবল কোটেশনের মধ্যে আমি কোয়েরিটা লিখবো, না কি কোয়েরি? SELECT, সিলেক্ট। এমন না যে আপনি সিলেক্ট লিখলে হবে, এটা সিলেক্ট ওদের নির্দিষ্ট কোয়েরি, সিলেক্ট করব, সিলেক্ট কাউকে একজনকে আমি সিলেক্ট করব, সিলেক্ট। ওকে, সিলেক্ট আমি করলাম, ভালো কথা। আমি কাকে সিলেক্ট করব বলেন? FROM, ফ্রম, সিলেক্ট ফ্রম, মানে কই থেকে সিলেক্ট করব, কাকে সিলেক্ট করব আমরা? এই যে টেবিলের নামটা যেটা আছে স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে আমি সিলেক্ট করলাম, আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট। এখন বলেন, স্টুডেন্টের মধ্যে অনেকগুলো ডাটা আছে না? fname, lname, ইমেইল, অনেকগুলো ডাটা আছে না? জি ভাই। তো আমরা যদি চাই কোনো স্পেসিফিক ডাটা তুলে আনার জন্য, তাহলে আমরা এখানে কলাম নেম বলে দিতে হবে। আমরা যদি চাই সকল ডাটা তুলে নিয়ে আসবো, তাহলে এখানে একটা স্টার সাইন দিতে হবে, স্টার ফ্রম স্টুডেন্ট, মানে হচ্ছে স্টুডেন্ট টেবিলের যত ডাটা আছে সবগুলো আমি সিলেক্ট করব। সবগুলো কি করব আমি? সিলেক্ট, কথা বল না কেন? জি ভাই। সবগুলো ডাটা আমি সিলেক্ট করব। এই যে আমি শেষ, এই কুইরি কাজ শেষ। এখানে সিলেক্ট স্টার সাইন মানে হচ্ছে অল ফ্রম মানে থেকে স্টুডেন্ট টেবিলের যতগুলা কলাম আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম।
সবগুলোকে আমি কি করছি, সিলেক্ট করছি। সবগুলোকে শুধু সিলেক্ট করছি, এখনো কিন্তু আনতে পারি না, শুধু সিলেক্ট করলাম। ওকে, ডান। এখন নিচের দিকে আসেন। আমরা বলছিলাম যে ডাটাবেজে ডাটা সেভ করেন অথবা ডাটা তুলে নিয়ে আসেন অথবা ডাটা ডিলিট করেন, আর যা কিছুই করেন না কেন আপনার ডাটাবেজের কানেকশনটা কি করতে হবে, থাকতে হবে। তার মানে ডাটাবেজে কানেকশনের জন্য আমি একটা মেথড এখানে কাজ করছি না, যদি এই লাইনটাই আপনি এখানে দেন। আমরা এখন দেখাচ্ছি যে এই লাইনটা প্রত্যেক জায়গাতে ইউজ করতেছি, বাট আরেকটু অ্যাডভান্স হলে এই ডাটাবেজ কানেকশনটা আমরা যে একটা পেজে করব সেই পেজগুলো শুধু এখানে ইনক্লুড করব। তো আমরা এই যে ডাটাবেজ কানেকশনের জন্য একটা লাইন করছি, এই লাইনটা যদি আমি এখানেও দেই, এই মেথডেও দেই, তাহলে কি হইলো, এই মেথডটাও কি ডাটাবেজের সাথে কানেকশন হয়ে গেল। এখন কি করলাম, সিলেক্ট এটা করলাম। এখন আর একটা কাজ করতে হবে, ওই যে আগেরটা সেভ করার মতো, সেটা হচ্ছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর ওই যে কুইরি যেটা আছে, মাই এসকিউএল আই কুইরি, মাই এসকিউএল আই কুইরি যে ফাংশনটা আছে এটা চালাইতে হবে। এটার মধ্যে কি কি থাকে আমরা জানি, একটা হচ্ছে কানেকশন থাকে, তাই না? প্রথমে একটা কানেকশন থাকে, কানেকশন এরপরে কোমা দিয়ে এই যে এসকিউএল কুইরিটা থাকে, এই কুইরিটা দিতে হবে। কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু শেষ। তাহলে এতটুক দিয়ে কি হলো, ডাটাবেস থেকে আমরা তুলে নিয়ে আসলো। তুলে আনে যদি কারোর মধ্যে রাখতে পারি ভালো হবে না? কোন একটা জিনিসের মধ্যে যদি রাখতে পারি, তুলে নিয়ে আসলাম, তুলে তো নিয়ে আসলাম এখানে, কিন্তু তুলে নিয়ে এসে কোন একটা জায়গায় তো আমাকে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা করতে পারি, এখানে একটা ভেরিয়েবল সেট করতে পারি, নাম দিলাম হচ্ছে RESULT, রেজাল্ট। এই রেজাল্টটা আমি এটার মধ্যে রেখে দিলাম, এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম রেজাল্ট। এখানে ডাটা তুলে নিয়ে আসলাম, তুলে আনার পরে আমি এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। বুঝলেন না আমার কথা না? বুঝতে পারছি ভাই। এখন এই যে ডাটা তুলে নিয়ে আসলেন, তো তুলে আনে, কেন তুলে আনবেন? যখন আপনাকে কেউ চাইবে যে ডাটাগুলো আমাকে দেন, তখন ডাটা তুলে নিয়ে আসবেন। তো যে ডাটাটা চাইবে তাকে তো আপনি ডাটাটা দিবেন, তাহলে যে এই ফাংশনটা কল করবে তাকে তো আপনি কি করবেন, ডাটাগুলো রিটার্ন দিবেন না? এই জন্য আমি দেখলাম হচ্ছে রিটার্ন, RETURN, রিটার্ন। কি রিটার্ন করব, রেজাল্ট। রেজাল্ট। এখানে তো আর প্রিন্ট করে লাভ আছে? আপনি কি এখানে প্রিন্ট করবেন, ডাটাটা কি এখানে শো করাবেন? প্রিন্ট করে তো না লাভ ভাই। নাই। যে কল করবে তাকে আমি ফেরত পাঠিয়ে দেবো এই রেজাল্টটা। যে এই ফাংশনটাকে কল করবে, এই ফাংশনটাকে কল কেন করবে, ডাটাগুলো দেখার জন্য। তো আপনি তো ডাটাগুলো তুলে নিয়ে আসলেন, তুলে নিয়ে এসে তাহলে এখানে ফেরত পাঠিয়ে দেন, সে দেখে নেবে ডাটাগুলো তার মন মতো করে। বুঝতে পারছি না? জি ভাই। তাহলে এই ফাংশনটার কাজ কি হলো তাহলে, ডেটা তুলে আনা। ডাটা তুলে নিয়ে আসা। আচ্ছা, ডাটাটা তুলে নিয়ে আসলো, ডাটা তুলে নিয়ে আসা আলটিমেটলি আমাদের কোনো লাভ হয়েছে? ডাটা তুলে নিয়ে এসে এর কাছে রেখে দিছে তো। লাভ এখন নেই যদি ভাই। আপনি এই ফাংশনটাকে কল করেন তাহলে না ডাটা দেখতে পাবেন, তাই না? জি, তো এই ফাংশনটা কল আপনি কোথায় করবেন? এই কল করবো হচ্ছে এই লিস্টেতে, কারণ এই লিস্টের মধ্যে আসলে আমাদের ডাটাগুলো দেখা দরকার। ব্যাপারটা ঠিক কিনা? জি ভাই। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমরা কাজ করি, এখানে এখানে আমরা একটা পিএসপি ফাংশন কল করতে পারি। এই যে পিএসপি ব্লক নিতে পারি, নিয়ে এখানে আমরা এই যে পিএসপিটা লিখতে পারি, আমরা এটা এই জায়গাতে আমরা কল করব। এই যে ফাংশনটা তৈরি করলাম, যে ফাংশনটা, সেই ফাংশনটা আমি এখানে কল করব। এখানে আমি কোথায় লিখলাম, ও সরি, সরে গেছে, এই যে এখানে ফাংশনটা কল করব। বুঝাতে পারি না, না? এটাকেও তো একটা ভেরিয়েবলের মধ্যে ধরতে হবে তাহলে। আমরা সব পরে ধরতেছি, কিন্তু ফাংশনটা আমরা কল করা বুঝতে পারছি কিনা? জি ভাই। এখন ফাংশনটা এখানেই কল করতে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি ফাংশন এখানে কল না করে এই যে পিএসপি ব্লক তো এখানে একটা আছে, তাই না? এই ব্লকের মধ্যে কল করে দিলাম। শুধু এই ফাংশনটা বাইরে তো কল করতে হবে, কল করতে বাইরে থেকে করতে হবে না, এই ফাংশনের ভিতরে রাখবেন, বাইরে করতে হবে। তো বাইরে ফাংশনটা আমি করতে কল হবে। করলাম, তো ফাংশনটা কল করলে ডাটাগুলো বাইরে চলে আসছে। এখন সেটাকেও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, পারি কিনা? এটাকে একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম, লিখলাম RESULT, রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এই রেজাল্টের মধ্যে এখন সকল ডাটা আছে কিনা আমাকে বলেন। আছে। আচ্ছা, এখন এখানে যদি সকল ডাটা থাকে তাহলে এই ডাটাগুলোর মধ্যে এখানে কতটা ডাটা আছে বলুন তো? সকল ডাটা আছে, এখানে তো অনেকগুলো ডাটা আছে।
এফ নেম, এল নেম, ইমেইল, পাসওয়ার্ড। তো এগুলাকে লুপের মাধ্যমে একটা একটা করে ঘুরাইতে হবে না? জি ভাইয়া। তো সেই জন্য এই যে রেজাল্টটাকে আমরা লুপের মাধ্যমে ঘুরাবো, সেই লুপের মাধ্যমে ঘুরাবেন কোনটাকে ঘুরাবেন বলেন তো? একটা জিনিস চিন্তা করে দেখেন তো এখানে, যে এটা লুপের মাধ্যমে কোনটা ঘুরবে, এই যে এই হেডিং গুলা ঘুরবে না এই নিচের এই রোটা ঘুরবে? নিচের রোটা ঘুরবে ভাই। নিচের কারণ রোটা। এই রোটাই তো কিন্তু বাড়বে, 1 2 3 4 করে বাড়বে, হেডিং তো হেডিং একটাই থাকবে তাই না? তার মানে এই হেডিংটা একটা যে রোটা আছে সেই রোটাকে আমার লুপের মধ্যে ঘুরাইতে হবে। এই রোটা কোনটা? এই যে এই রোটা। এই রোটাকে যদি আমি লুপের মধ্যে ঘুরাইতে পারি তাহলে আমাদের কাজটা হবে। বুঝাতে পারছি আমি? বুঝতে পারছি তো ভাইয়া। এটাকে যদি লুপের মধ্যে ঘুরাইতে চান তো আপনারা কিসের লুপ চালাবেন? জাভাস্ক্রিপ্টের লুপ না পিএইচপি লুপ? পিএইচপি। পিএইচপি লুপ যদি চালাইতে চান তো পিএইচপি তো ভাই এই পিএইচপি ব্লক ছাড়া সে বুঝবে না কথা। এই জন্য আমি পিএইচপি ব্লক দিলাম, পিএইচপি দিলাম। এটা হলো কিসের ব্লক? পিএইচপির ব্লক। পিএইচপি ব্লক। আচ্ছা, এই যে পিএইচপি ব্লকটা আমি দিলাম, এই পিএইচপি ব্লকের মধ্যে এই যে দিলাম, ঠিক আছে? এখন পিএইচপি ব্লকের ভিতরে কাহিনী হচ্ছে এখানে আমাদেরকে ওই একটা লুপ চালাতে হবে। এখানে আমরা একটা কাজ করতে পারি যে হোয়াইল লুপটা চালাতে পারি। ডাব্লিউ, এই যে হোয়াইল যে লুপটা আছে এই লুপটাও চালাতে পারি আমরা। তো হোয়াইল লুপটা মশা আমরা কামায় শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হোয়াইল লুপটা আমি চালাইলাম। এখন আমাকে বলেন যে এই যে স্টুডেন্ট যে ভেরিয়েবলটা আছে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে সকল ডাটা আছে না? আছে। সকল ডাটা আছে। আমাদের একটা যেটা করতে হবে আসলে, এখানে আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে। ভেরিয়েবলটার নাম দিলাম ফর এক্সাম্পল স্টুডেন্ট। স্টুডেন্ট, এটা কি দিলেন? আপনি একটা ভেরিয়েবলের নাম দিলেন। ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে মাইএসকিউএল আন্ডারস্কোর FETCH ফেস। ফেস মানে কি? ফেস করে নিয়ে আসবো। ফেস অ্যাসোস, ASSOC, ফেস অ্যাসোস, এই ফাংশনটা আপনাকে কল করতে হবে। ফর এক্সাম্পল আপনি এটা রাখলেন না, এই রেজাল্টটা আপনি এটা রাখলেন না, এখানে একটা মেথড কল করতে হবে। হোয়াইল এর মধ্যে আমি বলে দিলাম মাইএসকিউএল ফেস অ্যাসোস। কোনটা থেকে আপনি ডাটা ফেস করে নিয়ে আসবেন 1 2 3 করে? আমরা হচ্ছে এই যে ভেরিয়েবলটা যেটা আছে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে থেকে আমরা একটা একটা করে ডাটা ফেস করে নিয়ে আসবো। এটার ভিতর ঢুকাই দিলাম এই রেজাল্টটা। দেখেন একটু বুঝছেন কিনা? এই মাইএসকিউএল ফেস অ্যাসোস এটা একটা হচ্ছে কি ফাংশন, সেই ফাংশনের মধ্যে আপনি দিলেন হচ্ছে রেজাল্ট। আমার রেজাল্ট ঢুকে গেল, এখান থেকে একটা একটা করে ডাটা কি করবে? ফেস করে করে আমার যেখানে যেটা দরকার সেটা প্রিন্ট করব। তো এই পুরো জিনিসটাকে আমি করতেছি আরো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটার নাম স্টুডেন্ট ইকুয়াল টু এটা। আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এখানে। বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এখন হচ্ছে কাহিনী এখানে একটু কমপ্লেক্স মানে মনে হতে পারে, এখানে একটা ব্র্যাকেট নেই, ঠিক আছে? তো এটা যে আপনি হোয়াইল লুপটা চালাচ্ছেন এর একটা সেকেন্ড ব্র্যাকেট আছে না? এই হোয়াইল লুপটা তো এটাতে আপনি এই লাইন পর্যন্ত আছে, তো এটা কি এই লাইন থাকবে না? এখান থেকে শুরু হবে এই রো পর্যন্ত শেষ করতে হবে, ক্লোজ করতে হবে না? এই পুরো জিনিসটা ঘুরবে না? এই পুরো রোটা ঘুরবে না? জি ভাই। এখন কি এই লাইনের সাথে এই লাইনগুলোর কোনো সম্পর্ক আছে? নাই। সম্পর্ক নাই। তার মানে এটা তো একটা আলাদা জিনিস করে রাখছেন। তো আমাদের কি করতে হবে? এটার সাথে এটাকে লিংক আপ মানে একই বাউন্ডারির মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে আনতে হবে। কি করতে হবে? বাউন্ডারির ভিতরে আনতে হবে। তো এই যে আপনি হোয়াইলটা দিলেন, হোয়াইলের ফাংশনটা হচ্ছে এখান থেকে আপনি দিলেন এই জায়গা থেকে এই জায়গা থেকে সেকেন্ড ব্র্যাকেট দেন। সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিতে হয় তাই না? দুইটা সেকেন্ড ব্র্যাকেট দুইটা আপনি দিলেন, ভালো কথা। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এই সেকেন্ড ব্র্যাকেটটা কি এখানে থাকবে না এই লাস্টের দিকে চলে আসবে? কথা বলেন। তাহলে এখন একটা বাউন্ডারি হয়ে গেল না? ভাই সেখানে তো পিএইচপি একটা ব্লক দিতে হবে। আমরা পরে আসতেছি, ওভাবে বললে তো আপনি বুঝেন, আমরা সবাই পারবো না। যেমন আমার কথা হচ্ছে এইরকম WHIL হোয়াইল, হোয়াইল একটা ফাংশন তাই না, মানে লুপ। এই লুপে সেকেন্ড ব্র্যাকেটটা দিতাম না আমরা? সেকেন্ড ব্র্যাকেট দিতাম নাকি? তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা তো লুপের মধ্যে ঘুরবে তাই না? জি ভাই। তাহলে আপনার এই জায়গাতে একটা জিনিস খেয়াল করুন, এটা একটা হোয়াইল লুপ। এই লুপটা কোন জিনিসগুলো নিয়ে ঘুরবে? এই জিনিসগুলো নিয়ে ঘুরবে। তো
এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা তো এখান থেকে এখান পর্যন্ত, তার মানে এখান থেকে এটা ফোল্ডারের ভিতরে যা থাকবে সেটা ঘুরবে, তাই না? তো আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলেন, শেষ করতে হবে কোথায়? এই রোর নিচে শেষ করতে হবে না? জি ভাইয়া, বোঝেন নাই না? আমি বুঝতে পারছি ভাইয়া। সবাই বোঝেন নাই, ব্যাপারটা সবাই বোঝেন নাই। বুঝছি ভাইয়া। এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলেন, এটা কিসের সেকেন্ড ব্র্যাকেট? জাভাস্ক্রিপ্টের ওয়াইল লুপের পিএইচপি। পিএইচপি সেকেন্ড ব্র্যাকেট। তো পিএইচপি যদি এটা যদি পিএইচপি এর সেকেন্ড ব্র্যাকেট হয়, তাহলে আপনাকে পিএইচপি ব্লকের মধ্যে রাখতে হবে না? পিএইচপি তো সকল জিনিসই পিএইচপি ব্লকের মধ্যে রাখতে হবে নাকি? জি ভাইয়া। তাহলে এটাকে পিএইচপি ব্লকের মধ্যে আনার জন্য আপনাকে আগে কি করতে হবে? একটা পিএইচপি ব্লক আবার এখানে নিতে হবে। এই পিএইচপি ব্লকটা আপনি কেন নিচ্ছেন? শুধু এই সেকেন্ড ব্র্যাকেট ধরার জন্য। এই সেকেন্ড ব্র্যাকেটটা আপনি এটার ভিতরে, এই পিএইচপি ব্লকের ভিতরে রেখে দেন। বুঝতে পারছেন কি? দেখেন তো। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন যদি আমি এটা হচ্ছে রিলোড দেই, এখানে যতগুলা রো আছে, এখানে আমাদের ডাটাবেজে রো কয়টা আছে দেখি। আমাদের ডাটাবেজে এখানে রো কয়টা হয় দেখি। এখানে রো কয়টা আছে? 11টা আছে না? কথা বলেন, এখানে রো কয়টা 9টা হয়েছে? আছে ভাই, কয়টা? 9টা। প্রথমে 1 2 নেই। ও আচ্ছা, প্রথমে 1 2 না, সরি, এখানে 9টা ডাটা আছে। তার মানে এখানে যেই কয়টা রো আছে সেই কয়টা রো ততবার কিন্তু এটা ঘুরছে, ততবারই এটা, তার মানে 9 বারই এখানে ঘুরছে। এটা গুণে দেখবেন যে 9 বারই এটা ঘুরছে। কিন্তু ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলা তো ঘুরছে কোনটা? এগুলাকেই ঘুরাইছে বারবার, তাই না? এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে সে 9 বার ঘুরাইছে। কেন 9 বার ঘুরাইছে? ওখানে 9টা রো আছে, এই জন্য 9 বার ঘুরাইছে। এখন এই ডাটাগুলোকে আমরা এগুলা রাখবো না। কোনগুলা রাখবো? আমরা রাখবো হচ্ছে এই যে রেজাল্টের মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাটাকে নিয়ে আসবো এখানে। এখন রেজাল্টের মধ্যে তো অনেকগুলো আছে, এফ নেম, ইন নেম সব আছে। তাহলে আপনি বলেন যে এই যে টিডির ভিতরে যদি পিএসপির কোনো কিছু একটা আপনি দেখাইতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই পিএসপি ব্লক নিতে হবে না পিএসপি কোড লেখার জন্য? তো আমি পিএসপি ব্লক নিলাম। পিএসপি ব্লক নেওয়ার পরে কোনো কিছু যদি আমি ডিসপ্লে করতে চাই, তাহলে আমার কি লিখতে হয়? একো। ইসিএইচও, ইকো। কি ইকো করবেন? এই যে রেজাল্টটাকে না, এই রেজাল্টটাকে আমি ইকো করব। এখন এই রেজাল্টের মধ্যে কতগুলো ডাটা আছে? 5টা ডাটা আছে। 5টা ডাটা। তো আপনি কি এই টিডির মধ্যে 5টা ডাটাই প্রিন্ট করবেন না একটা করবেন? একটা এফ নেম করবেন। এই একটা যে ডেটা থার্ড করবে। ব্র্যাকেট দিলেন, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনাকে বলে দিতে হবে আপনি এখানে কি প্রিন্ট করবেন। আপনি বললেন এখানে এফ এন এ এম ই, এফ নেমটা প্রিন্ট করবেন। এই এফ নেমটা কোনটা? যেটা ডাটাবেজে সেভ করছে ওই কলামের নামটা, এফ নেমটা। ঠিক আছে? এখন যদি আপনি এই জায়গাতে রিলোড দেন, কি বলতেছে? ভাই মেবি সেমিকোলন সেমিকোলন দেন। দিতে হবে এখানে, ওখানে সেটা বলেই দেওয়া আছে, সেমিকোলন দিতে হবে। কত নাম্বার এটা? ক্যান নট ইউজ অবজেক্ট অফ MySQL রেজাল্ট ইন অ্যারে। কি বলছি বলেন তো? ও আচ্ছা, সরি, এখানে তো রেজাল্ট দিলে সরি, এই যে স্টুডেন্টের মধ্যে তো আমরা সকল ডাটা রাখছি, তাই না? স্টুডেন্টের মধ্যে তো সকল ডাটা রাখছি, রেজাল্টের মধ্যে কিছু রাখি নাই তো। রেজাল্টের ডাটাগুলো তো আমরা স্টুডেন্টের মধ্যে রাখছি। সো আমরা এখন কি করতে পারবো? আমাদের এই জায়গাতে দেখেন, এই যে আনোয়ার 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 সবগুলো চলে আসছে, তারপর নামগুলো আমার আসতেছে। তাহলে সেম ভাবে যদি আমি এই ব্লকগুলো সব জায়গাতে সেম নেই, তাহলে আমি কি বুঝতে পারতেছি কিনা আমাকে একটু বলেন। বুঝতে পারতেছি ভাই। ব্র্যাকেট মিসিং is একটা। কোনটা ব্র্যাকেট মিসিং হয়েছে? লাস্টে ক্লোজিং ব্র্যাকেট আর কি, পিএইচপি ক্লোজিং ব্র্যাকেট মিসিং। এই ক্লোজ, প্রশ্নবোধক চিহ্নের পরে ব্র্যাকেট, ও আচ্ছা, কোনিক ব্র্যাকেট যেটা। ব্র্যাকেটটা মিসিং না, ঠিক আছে, বুঝলাম। এখন দেবো হচ্ছে এখানে এল এ নেম, এখানে দেবো হচ্ছে পি এ ডাবল এস পাস। ইমেল হবে ভাই। এখানে ইমেল দেওয়া আছে না, উপরে কি ও আছে ইমেল, ই এম এ আই, ইমেল।
এখানে দেব হচ্ছে এল এন এ এম নেম। আপনি যদি এখানে ইমেলের জায়গাতে কি দেন, পাসওয়ার্ড দেন, PASS পাস দেন, তাহলে এখানে কি বসবে, পাসওয়ার্ডে বসবে। বুঝতে পারছি, এখানে ইমেল বসছে, এখানে কিন্তু না ভাইয়া, পাসওয়ার্ড বসছে, পাসওয়ার্ডের মধ্যে যা দেওয়া আছে সেটা বুঝতেছে। তো আপনি এখানে কি দিবেন সেটা আপনার ব্যাপার। বুঝতে পারতেছেন কিনা বলেন আমারে, বুঝতে পারতেছি। এই কাহিনীটা বুঝতেছেন কিনা? লুপের মাধ্যমে ডাটাগুলো শো হচ্ছে, তার মানে আপনি এখন এখানে ডাটা সেভ করবেন, সেই ডাটাটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমার ইন থেকে এখন আর কিছু আমি দেখাবো বলে মনে হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ডাটাগুলো দিলেন, ডাটাগুলো সেভ করতেছেন, এই ডাটাগুলো এই পাশে আরেকটা অ্যাকশন বাটন থাকতে হবে এখানে। যেমন আপনি যদি এই টিডিটা বাড়াই দেন একটা, আপনাকে এখানে সাপোজ দিলে হচ্ছে একটি অ্যাকশন অ্যাকশন। তো এখানে তো আপনি অ্যাকশন একটা কলাম বাড়াই দেন, এখানে একটা অ্যাকশন কলাম বাড়াইছে, কিন্তু এখানে রোটা বাড়াইতে হবে না। সেটা কোথায় বাড়াইতে হবে? এখানে আপনি এই জায়গাতে আসেন, সাপোজ দিলে হচ্ছে টিডির মধ্যে দিলে হচ্ছে আপনি একটা বাটন, বাটনের মধ্যে দিলে হচ্ছে DELET ডিলিট, হ্যাঁ, অথবা এই ডিলিট থাকতে পারে, এই যে ডিলিট বাটন হয়ে গেছে। এখন এখানে ডিলিট করলে যেন বাটনটা এই পুরা রোটা ডিলিট হয়ে যায়, এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং ডাটাবেস থেকেও কমে যাবে। আবার এডিটে ক্লিক করে এডিট করতে পারি। এই কাজগুলো আপনারা একটু বাসায় দেখেন কিভাবে করা যায়, খুবই ইজি। আইডি ধরে ধরে কাজ করতে হবে, ঠিক আছে? এটা একটু দেখেন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি বা ডেভেলপমেন্ট শিখি, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রথম আমরা শিখি সেটা হলো ক্রুড করা। CRUD, ক্রুড মানে হচ্ছে এডিট, ডিলিট, আপডেট, ইনসার্ট। এই চারটা কাজ করতে পারলে আপনার ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক মোটামুটি 30% আপনার কভার হয়ে যায় যদি আপনি ক্রুড করতে পারেন। আর ভাই অ্যাডভান্স কি কি থাকে? অ্যাডভান্স অনেক কিছু থাকে, অ্যাডভান্সে কোনো শেষ নেই। হ্যাঁ, অ্যাডভান্স কোনো শেষ একটা নেই, এক্সাম্পল। শেষ নেই বললাম তো। আপনি কি সবকিছু করা যায়, আপনি কি করতে চাচ্ছেন? আপনার তো এটা ক্রুড করা একটা আপনি যখন একটা সফটওয়্যার তৈরি করতেছেন, সেই সফটওয়্যার কি শুধু এডিট ডিলিট আপডেটই কাজ হয়, কিছু কাজ হয় না? অনেক কাজ থাকে ভাই। আপনার রিপোর্ট জেনারেট করা প্রয়োজন হতে পারে না? জি। আর অনেক কাজ থাকে, অনেক কাজের শেষ নেই। এখন আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি একটা অ্যাপ্লিকেশনে ডাটা ইনসার্ট করতে পারেন, আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি মোটামুটি 20% বা 30% কাজ পান। মানে ওই কাজগুলো আপনি করতে পারবেন। কেননা একবার চিন্তা করে দেখেন, একটা অ্যাপ্লিকেশন বলেন, সফটওয়্যার বলেন, কি কি কাজ থাকে? কোনো না কোনো ভাবে আপনাকে ডাটাবেজ সেভ করতে হবে, কোনো না কোনো ভাবে আপনাকে ডাটাগুলো শো করে দেখাইতে হবে, অথবা ডাটাগুলো ডিলিট করতে হতে পারে, অথবা ডাটাগুলো আপডেট করতে হতে পারে। হয়তো আমরা এখন একটা টেবিল নিয়ে কাজ করতেছি, তখন হয়তো অনেকগুলো টেবিল নিয়ে কাজ করতে হতে পারে, কিন্তু আলটিমেটলি কাজগুলো কিন্তু এইরকম টাইপেরই কাজগুলো হয়। আরো কমপ্লেক্স কাজ আছে, বাট ম্যাক্সিমাম দেখবেন যে এই টাইপের কাজগুলো হয়। সো আপনি তো ক্রুড অপারেশনটা পারেন। আপনি একটু ইউটিউব করবেন যে আমি হচ্ছে PHP তে ক্রুড কিভাবে করে, হাউ টু মেক ক্রুড অপারেশন ইন PHP, তাহলে দেখবেন তারা হয়তো বলে দিবে। তো আপনারা একটা ক্রুড অপারেশন আপনারা করবেন, তাহলে PHP নিয়ে আপনি বলতে পারবেন যে আপনি PHP টুকটাক জিনিসপত্র পারেন, ঠিক আছে? একটা ক্রুড অপারেশন না করা পর্যন্ত এই কথাটা বলতে পারবেন না। তো আমি আপনাদের জাস্ট বেসিক জিনিসগুলো ধরে দিয়ে দিলাম। আপনারা এখন এটা নিয়ে গবেষণা করেন, পড়াশোনা একটু করেন। আমি যেটা বলবো, আপনার সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা বেসিকটা জানার জন্য আমার মনে হয় যে W3 স্কুলটা যথেষ্ট। এখান থেকে আপনি আচ্ছা ভাই, এটা কি আমাদের অ্যাসাইনমেন্ট? আপনাদের সাথে আর অ্যাসাইনমেন্ট এটার লাস্ট জমা দেওয়ার দরকার নাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি অলরেডি যেটা শেয়ার করছেন, আমি একটু বলে দিই, ওই অ্যাসাইনমেন্ট গুলো ওখানে যতগুলো গুগল ফর্মে উনি দিয়ে রাখছে, ওই গুগল ফর্মে সবগুলো অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে। এটার উপর ডিপেন্ড করে আপনি সার্টিফিকেট পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করতেছে। আর আপনাদের প্রোগ্রাম অনুষ্ঠান সম্ভবত 18 তারিখ হবে ডিসেম্বরে, আমি এটা শিওর না, বাট হবে। তো আর ডেডলাইন যে সময়টা দেওয়া আছে, এই ডেডলাইনের মধ্যে সকল অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এটা আমি অফিসে জমা দিব, অফিসে জমা দিলে এটার উপর ডিপেন্ড করে সার্টিফিকেটটা আপনারা পাবেন। আর আজকে এটা কোনো আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আপনারা এটা নিয়ে এখন কাজ করেন। এতদিন পর্যন্ত আসলে যে ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আসলে ওটা দিয়ে আসলে হবে না। আপনাদের এই ডেভেলপমেন্ট গুলো ভালো মতো শিখতে হবে। এখন যদি অ্যাডভান্সে আমরা কোর্সে যাই, সেই জায়গাটা যদি আমি থাকি, তাহলে হয়তো আপনাদের সাথে আবার এটা বিস্তারিত অ্যাডভান্সে কথাবার্তা হবে। বাট আপাতত অফিসিয়ালি আপনাদের সাথে ক্লাস আমার আজকে এখানে শেষ।
এখন কথা হচ্ছে যদি সময় সুযোগে হয় তাহলে আপনাদের সাথে আমার কন্টাক্ট হবে। ভাই ওয়ার্ডপ্রেস কি আপনি নেবেন? ওয়ার্ডপ্রেস মনে হয় আমি নিচ্ছি না, ওয়ার্ডপ্রেস সম্ভবত আরেকজন ম্যাডাম নেবে। আমি আর নিচ্ছি না আপনাদের সাথে। আর যখন যদি কোনো হেল্প টেল্প লাগে আপনারা নক টক দিয়েন, আমার সাথে ট্যাগ থাকেন। হ্যাঁ, যদি আপনাদের হেল্প করতে পারি সেটা আমারও ভালো লাগবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন, এসকিউএল যেটা বলতেছিলাম, এসকিউএল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এসকিউএলটাও ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি মোটামুটি দেখার কথা ছিল, যদি দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এখন যেটা করতে পারেন সেই পিএসপি তে আসতে পারেন। পিএসপি তে আসার পরে এই W3 স্কুলটাকে কভার করেন। এই W3 স্কিলে অনেক বেসিক জিনিসপত্র দেওয়া আছে। এই জিনিসপত্রগুলো যদি কভার করতে পারেন তাহলে পিএসপি তে আপনি ভাইভাতে ইন্টারভিউ দেওয়ার সক্ষমতা অর্জন করবেন একটা বিগিনার হিসেবে। এখানে দেখে মনে হতে পারে অনেক কঠিন জিনিস, ব্যাপারটা একদমই খুবই ইজি। আপনি যদি প্রত্যেকটা একটা একটা করে যান, আর মনে হয় আপনি এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো আপনি পাবেন। যেমন দেখেন সিনটেক্স, আপনি সিনটেক্সে আসেন। হ্যাঁ, আমরা আমরা যখন HTML শিখছিলাম তখন এই সিনটেক্স কথাটা পরিচিত একটা ব্যাপার না? জি ভাই। জি ভাইয়া। আমি কিন্তু বলছিলাম যে এই যে লেস দেন গ্রেটার দেন, এটাকে কি বলতাম? আমি ট্যাগ বলতাম। এটাকে ট্যাগ বা সিনটেক্স, ট্যাগ অথবা সিনটেক্স, কিন্তু ওরা কিন্তু নাম বলতাম না। যখন ওটার মধ্যে H1 দিতাম তখন বলতাম এটা H1 ট্যাগ। এই যে সিনটেক্স, এই যে এটা পিএসপি একটা সিনটেক্স, কি করতে হয়? পিএসপি কোনো কাজ শুরু করার জন্য আপনাকে কি করতে হবে? এই সিনটেক্সটা আপনাকে লিখতে হবে, আর ভিতরে আপনাকে কোড আপনাকে লিখতে হবে। এখানে একটা কাহিনী আছে। যদি আপনি কি করেন, এই হচ্ছে একটা ফাইল তৈরি করলেন যে test.php test.php নামে একটা ফাইল তৈরি করলেন। যদি আপনি মনে করেন যে এই ফাইলের মধ্যে শুধু পিএইচপি এর কোডই লিখবেন, তাহলে আপনি যদি শুধু আপনি এই জায়গাতে আসলেন, ওয়ার্ড সাইজ দিলেন, এখানে এটা করলেন, দেওয়ার পরে আপনাকে পিএইচপি লিখলেন। ঠিক আছে, পিএইচপি লিখছেন না, আর কিছু আপনাকে লিখতে হবে না, এতটুকু এই যেটা ক্লোজ করলে হবে। এখন আপনি সারাদিন পিএইচপি লিখে যান, কোনো সমস্যা নেই। এর ক্লোজিং এর দরকার আছে? ক্লোজিং এর দরকার নেই, কারণ আপনি এই পেজের মধ্যে সকল পিএইচপি লিখবেন। বাট যদি মনে করেন যে এই পেজের মধ্যে আপনি পিএইচপি লিখবেন, এইচটিএমএল লিখবেন, জাভাস্ক্রিপ্ট লিখবেন, তাহলে এটা ক্লোজিংটা দরকার আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই। যাই হোক, সেটা বড় কথা না। এখন দেখেন এখানে পিএইচপি সিনট্যাক্স দ্বারা এটা আমরা বুঝলাম। তাহলে এই একটা শেষ। এরপরে পিএইচপি কমেন্টস কিভাবে করতে হয়? আমরা কমেন্টস ওই যে করছিলাম না, এইচটিএমএল এ কমেন্টস শিখছি না? এখানে কমেন্টস কিভাবে করা যায়? এই যে দুই ভাবে, ডাবল স্ল্যাশ আর একটা হ্যাশ সাইন দিয়ে আপনি কমেন্ট করতে পারবেন। আর একটাতে করা যায় এই যে মাল্টিপল, এটা আমরা করছি না? এগুলা কমেন্টস আউট জি ভাই করছি। করি নাই? তাহলে পিএইচপি তে কয়ভাবে কমেন্টস করা যায়? একভাবে, এই হ্যাশ দিয়ে, এটা দুই ভাবে। আর যদি আপনি অনেকগুলো লাইনকে কমেন্টস করতে চান তাহলে এভাবে করতে হবে। এই যে এটা দিয়ে করতে হবে, এটা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ। তাহলে এটা কি আর পড়াশোনা কত আছে? জি না ভাইয়া। তো দুইটা হয়ে গেল। এরপরে পিএইচপি ভেরিয়েবল নিয়ে কথা বলার প্রয়োজন আদৌ আছে? ভেরিয়েবলটা কি জিনিস? কথা বলেন। দরকার জি নেই ভাই। ভাই। দরকার নেই। এখানে নিচে আর একটা অপশন আছে ভেরিয়েবল স্কোপ। এটা নিয়ে একটু পড়াশোনা করার বিষয় আছে। স্কোপ স্কোপ বলতে আপনি নরমালি কি বোঝেন বলেন তো? যে আপনি কোন কোন জায়গায় যাইতে পারবেন, কোন কোন জায়গায় যাইতে পারবেন না। আপনি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার স্কোপটা আপনার আছে? না ভাই। নাই। তো স্কোপ মানে আপনি কোন কোন জায়গায় যাইতে পারবেন, কোন কোন জায়গায় যাইতে পারবেন না, সেইটাই হচ্ছে এই ভেরিয়েবল স্কোপ। ঠিক আছে, এখানে তিন টাইপের স্কোপ বলে দেওয়া আছে, একটা লোকাল, একটা গ্লোবাল, একটা স্ট্যাটিক। এটা একটু আপনি চাইলে দেখতে পারেন। লোকাল মানে আপনি বুঝতে পারতেছেন যদি আপনি ওই ফাংশনের ভিতরে ইউজ করেন, এই ফাংশনের ভিতরে যে স্কোপটা আছে, এই যে ফাংশনের ভিতরে, এটা একটা ফাংশন না? এই যে একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো আপনি ইউজ করবেন সেটাকে বলতেছি আমরা এই ফাংশনের জন্য এটা লোকাল। কি বলেন তো? এই ফাংশনের জন্য এটা লোকাল। তো এইরকম কিছু জিনিসপত্র আপনার এখানে আছে। তারপর গ্লোবাল মানে সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন, স্ট্যাটিক মানে ওইরকম আপনার কি একটা বলা আছে, একটু দেখে নিন। ঠিক আছে, স্ট্যাটিকটা বলে গেছি।
তো তেমনই দেখেন তাহলে ভেরিয়েবলের কাহিনী শেষ। এরপরে কি আছে, ইকো আর প্রিন্ট, এটা নিয়ে কথা বলছি না। ইকো আর প্রিন্ট দুটা নিয়ে কি করা যায়, ডিসপ্লে করা যায়, বলছি কিনা, আউটপুট দেওয়া যায়। আউটপুট দেখা যায়। তো দুটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা টুকটাক বলছিলাম, তাহলে এটাও হয়ে গেছে। এবার পিএসপি ডাটা টাইপ, পিএসপি ডাটা টাইপ কি কি আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। ভাইবার ধরতে পারেন যে পিএসপি ডাটা টাইপটা আছে কি, কয়টা বলেন তো, তখন আপনি এগুলো বলে দিলেন, স্ট্রিং কি, ইন্টিজার কি, ফ্লোট কি, বুলিয়ান কি, অ্যারে কি, অবজেক্ট কি, নাল কি, এগুলা আমি জানি, আশা করি আপনি মোটামুটি 4-5টা জানেন। এই যে রিসোর্স, নাল, অবজেক্ট এটা না বুঝতে পারেন, কিন্তু এই যে অ্যারে, বুলিয়ান মানে ট্রু ফলস, ফ্লোট মানে হচ্ছে 0.1 মানে পয়েন্ট থাকবে, ইন্টিজার মানে 1 2 3, স্ট্রিং মানে হচ্ছে আনোয়ার হোসেন নাম একটা থাকবে, এরকম। তো এগুলা আপনি যদি দেখেন, দেখলেই বুঝতে পারবে। তাহলে এটাও শেষ আপনার। হ্যাঁ, এবার পিএসপি স্ট্রিং দিয়ে কি কি করা যায়, পিএসপি স্ট্রিংটাকে আপনি চাইলে অর্ধেক কাটতে পারবেন এবং স্ট্রিং এর লেন্থ বের করতে পারবেন, স্ট্রিংটাকে কাউন্ট করতে পারবেন। একটা নাম মানে একটা স্ট্রিং, ওই স্ট্রিং এর আপনি কাউন্ট কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করতে পারবেন, ওই স্ট্রিংটাকে রিভার্স করতে পারবেন। এই জিনিসগুলো আপনার এই স্ট্রিং এর মধ্যে দেওয়া আছে। এবং পিএসপি নাম্বার দেখেন কি কি বলে দেওয়া আছে। এই জিনিসগুলো তেমন কিছু না। এবারে তো কনস্ট্রাক্টর, অপারেশন, অপারেশনের মধ্যে তেমন কিছু জিনিসপত্র নাই। এরপর আছে ইফ ইলস, ইফ ইলস কন্ডিশনকে আমি আবার এখানে বলার দরকার আছে। আর যে অপারেশনের কথা বলছিলাম, এই যে অপারেশনের মধ্যে আমরা লজিক নিয়ে কাজ করছি না ওই জাভাস্ক্রিপ্টে, যে প্লাস মাইনাস ইকুয়াল টু গুণ ভাগ করছি না, ওগুলা মনে আছে? জাভাস্ক্রিপ্টে অপারেশনে কাজ করছিলাম, মনে আছে? মনে আছে ভাইয়া। সেই অপারেশনগুলো হচ্ছে এগুলা, এই যেখানে দেওয়া আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো এগুলো, তাহলে এগুলা পড়াশোনা করার দরকার নাই। এই যে যেগুলো আমরা শিখছিলাম মনে আছে দেখেন তো, ওই জিনিসগুলো কি না এগুলা, জি ভাইয়া। ওগুলাই। আর তারপরে এই যে ইফ ইলস কন্ডিশন, এগুলা নিয়ে পড়াশোনা করার প্রয়োজন আছে আমাদের। জাভাস্ক্রিপ্টে শিখছি না? জি ভাইয়া। সুইচ নিয়ে পড়াশোনা করছি আমরা, সুইচ, সুইচ কেস। জি জি। করছিলাম ভাইয়া। তারপরে হচ্ছে লুপস, লুপের মধ্যে যে ফর লুপ, ইজ, ফর ইজ লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো পড়াশোনা করছি আমরা। এই যে লুপের মধ্যে যেগুলো দেওয়া আছে করছিলাম ভাইয়া। করছিলাম। এরপরে হচ্ছে ফাংশন নিয়ে কি পড়াশোনা করছি আমরা। করছি। তারপরে অ্যারে নিয়ে কি কথা বলছিলাম আমি, জি ভাইয়া। আমি বলছিলাম যে অ্যারের মধ্যে হচ্ছে ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারে 3 প্রকার, একটা ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, একটা সর্টিং অ্যারে। এগুলা নিয়ে বিস্তারিত বলি না আমি, এগুলা নিয়ে দেখতে পারেন, একটু দেখতে পারেন যে তিনটে অ্যারে কি কি কাজ করে। আমরা মূলত এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইন্ডেক্সিং অ্যারে, এই দুই প্রকার অ্যারে নিয়ে কাজ করছি, বাট মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা সর্টিং অ্যারে এই দুটো নিয়ে কাজ করি না। এই দুটো নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট এই ইন্ডেক্সিং অ্যারে আমরা কাজ করছি, যেটা অ্যারের মধ্যে এক ভ্যালু থাকে, আর একটা কি থাকে, ইন্ডেক্স থাকে, ওটাতে ভ্যালু থাকে সেটা। তারপর হচ্ছে পিএসপি সুপার গ্লোবাল, এটা নিয়ে পড়াশোনা আমরা করি নাই, এখানে করছি সরি। এই যে $_পোস্ট, $_গেট, এগুলা কি বলছিলাম আমরা, গ্লোবাল অ্যারে বলছিলাম, এগুলাকে সুপার গ্লোবাল বলা হয়। এটা আরো কি কি আছে, রিকোয়েস্ট আছে, সার্ভ আছে, গ্লোবালস আছে। তার মানে $_পোস্ট, এটা জানেন আপনি কি এটা কাজ করে? জি ভাইয়া। $_গেট এটা আপনি কি কাজ করে সেটা জানেন? এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আপনি জানেন? জানি ভাইয়া। তাহলে আপনি বলেন, এই যে এতগুলা জিনিস কিন্তু আপনি সবই জানেন, আপনি হয়তো ভয় পাই যাচ্ছেন। শুধু আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, আর আপনি আমার কথা একটু ভাবেন যেগুলো আমরা জাভাস্ক্রিপ্টে শিখছি কিনা। তো এই জিনিসগুলো যদি আপনি সবই পারেন তাহলে মোটামুটি তো হয়ে গেছে, আর তেমন কিছু না। এখানে পিএসপি অ্যাডভান্স যে কথাগুলো বলা আছে এই জিনিসগুলো আপনারা পরে দেখেন। তার আগে আপনি যদি মনে করেন যে ওএপি কনসেপ্টটা দেখতে চান, ওএপি কনসেপ্ট, ওএপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রত্যেকটা, যেমন জাভারও কিন্তু ওপি আছে, এটা একটা কনসেপ্ট। এটা কি একটা, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কি এটা বলেন তো? কনসেপ্ট। এটা একটা কনসেপ্ট। কার কনসেপ্ট? ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। তো আপনাকে যদি বলা হয় যে আপনি পিএসপি এর ওওপি পারেন কিনা, তার মানে পিএসপি এর অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা আপনি বোঝেন কিনা। যদি জাভার ওওপি বলে, তাহলে জাভার ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আপনি বোঝেন কিনা। তার মানে প্রত্যেকটা প্রোগ্রামিং এর অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা আছে। আপনি হয়তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা, আমি যদি 1 মিনিট একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। দেখেন, আপনি যে কোডগুলা করছেন, এই যে কোডগুলা করতেছেন, তাই না? এই যে একই ফাইলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, হ্যাঁ,
বিভিন্ন ফাংশন কাজ করতেছেন, কোডগুলো হিজিবিজি অবস্থা। আপনি এখন তো আমরা একটা পেজে কাজ করতেছি, কিন্তু যখন আপনি অনেক বড় প্রজেক্টে কাজ করেন, এরকম যদি হিজিবিজি কোড করেন এবং হঠাৎ করে জবটা যদি ছেড়ে দেন, আপনার কাছে মনে হয় যে এই কোডটা অন্য কি এসে করে বুঝতে পারবে যে কোথায় কোন ফাংশনে কাজ করছেন, কোথায় কি করছেন, এটা কি বুঝে ফাইন্ড আউট করা এত ইজি কাজ? ডিফিকাল্ট না? আপনি যদি নিজেই একটা প্রজেক্টে আপনি কাজ করছেন, 1 বছর পরে কোডগুলো দেখতে যান, আপনি নিজেই বুঝবেন না যে কোথায় কোন ফাংশনে কাজ করছিলেন। আপনাকে প্রত্যেকটা পেজে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু এই যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা, এটা আসলে ওই কাজগুলো করতে হবে না। এটাকে অবজেক্ট ধরে ধরে কাজ করতে হয়। আপনি প্রত্যেকটা জিনিস আপনি সেপারেটলি কাজ করতে পারবেন, সেপারেটলি আপনি ক্লাস করতে পারবেন। যেমন একটা ক্লাস আছে, একটা ক্লাসের মধ্যে বিভিন্ন স্টুডেন্ট থাকে, ওই ক্লাসের টিচার থাকে, ওই ক্লাসের বিভিন্ন ব্রাঞ্চ থাকে, তারপরে টেবিল চেয়ার সবগুলো কিন্তু আলাদা, ওই ক্লাস রিলেটেড। মনে করেন যে আপনি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি কি করবেন, একটা স্টুডেন্ট, সাপোজ আপনি স্টুডেন্টের ডাটা সেভ করবেন, তো আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস করলাম, স্টুডেন্ট নামে একটা ক্লাস বানালাম। ওই ক্লাসের মধ্যে আমি অনেকগুলো ফাংশন তৈরি করতে পারি। এই যে এরকম একটা ফাংশন তৈরি করব, তাহলে আমি কি বুঝাইলাম, যে একটা ক্লাস থাকবে, ক্লাসের একটা নাম থাকবে, সেই ক্লাসের নামটা কি স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি কোনো ফাংশন তৈরি করতে হয়, এরকম ফাংশন তৈরি করতে হয়, তাহলে আপনি কোন ফাংশন রাখবেন? শুধু স্টুডেন্ট রিলেটেড যেটা কাজ করে সেই ফাংশনগুলো আপনি রাখবেন। কিন্তু টিচার ইনসার্ট করার জন্য কেউ ফাংশনগুলোর মধ্যে রাখবেন? বোঝেন নাই? জি না ভাই। আমি যেই কাজগুলা করব সেই সমজাতীয় কাজগুলো আমি একটা টাইপের ক্লাসের মধ্যে রেখে দিব। যদি আমি স্টুডেন্টের এই যে ডাটাগুলো আমরা কি সেভ করতেছি, স্টুডেন্টের ডাটা সেভ করতেছি, আবার স্টুডেন্ট ডাটা কি করতেছি, তুলে নিয়ে আসতেছি, তো এটা একই টাইপের জিনিস না? স্টুডেন্টের কাজই তো করতেছি। জি ভাই। তো আমি একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিব হচ্ছে স্টুডেন্ট। ক্লাসের নাম কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। আমি যদি এখানে দেখাই, এই যে হচ্ছে ক্লাস, এই যে ক্লাস তৈরি করতে হবে। ক্লাস মানে একটা পিএসপি ফাইল তৈরি করতে হবে। কি, সাপোজ আমি যেখানে একটা পিএসপি ফাইল তৈরি করলাম না, এই যে টেস্ট, এই ফাইলের মধ্যে এইরকম করে একটা এই যে টেস্ট আছে না, এই যে টেস্ট, দেখেন এখানে কি করছি, এই যে পিএসপি ব্লকটা নিলাম, পিএসপির একটা ব্লক নিলাম, ব্লকের মধ্যে আমি লিখলাম হচ্ছে ক্লাস একটা কিওয়ার্ড, লেখার পর ক্লাসের নামটা দিলাম হচ্ছে আমি স্টুডেন্ট। ক্লাসের নামটা কি দিলাম? স্টুডেন্ট। এখন স্টুডেন্টের জিনিসপত্র সেভ করার জন্য যা যা দরকার, এই যে কোডগুলা করছি, এই সবগুলা কোড আমি করব কি, এই যে একটা ফাংশন, মানে যেই ফাংশনগুলো, এই যে এই ফাংশনগুলা আমি করব কি, এই ক্লাসের ভিতরে রাখবো, এই ক্লাসের ভিতরে রাখবো। এরকম হাজারটা কি থাকতে পারে, একটা ক্লাসের মধ্যে হাজারটা কি থাকতে পারে, কথা বলেন, থাকতে পারে, হাজারটা ফাংশন থাকতে পারে। কিন্তু কোন রিলেটেড ফাংশন রাখবেন আপনি? স্টুডেন্ট রিলেটেড যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আপনি এই ক্লাসের ভিতরে রাখবেন। এখন কি ব্যাপারটা কিছুটা ক্লিয়ার? জি ভাই। এখন যদি মনে করেন যে আপনি স্টুডেন্টের ডাটা কিভাবে সেভ করছেন, তুলে নিয়ে আসতে, বা স্টুডেন্টের কোডগুলো আপনি দেখতে চান, তাহলে খোঁজা কি আপনার খুব কঠিন কাজ হবে? আপনি জানেন যে এই নামে একটা ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসের মধ্যে ঢুকলে আপনি ওই স্টুডেন্ট রিলেটেড সকল কোড আপনি পাবেন। সহজ না ফাইন্ড আউট করা? জি ভাই। আপনি মনে করেন আরো একটা কি করবেন, একটা মনে করেন যে আরো একটা টিচার তৈরি করবেন, teachar.php, এরকম একটা ফাইল তৈরি করলেন। সেই ফাইলের মধ্যে আপনি এটা কপি করে এখানে বসাই দিলাম, এখানে রাখলাম। এই ক্লাসের মধ্যে আমি কি রাখলাম? টিচার, টিচার। এখন এখানে যতগুলো ফাংশন থাকবে সবগুলা কি হবে? টিচারের ফাংশন। বুঝেন নাই? বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারেন, এখন কাহিনী হচ্ছে কোন একটা ক্লাসের মধ্যে কিন্তু একাধিক ফাংশন থাকতে পারে, পারে না? পারে কিনা? পারে। একাধিক ফাংশন থাকতে পারে, একের অধিক থাকতে পারে, একটা থাকতে পারে, বাট একাধিক থাকতে পারে। সেই জন্য এই ক্লাসটার ভিতর থেকে যদি আপনি কোন একটা ফাংশন ইউজ করতে চান,
তাহলে ফাংশনটাকে আমরা বলতে পারি ছোট ছোট টুকরা, ওই যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কাঁঠাল। না, কাঁঠাল খাইছেন না? জি ভাই। কাঁঠাল তো পুরো একটা জিনিস। এখন কাঁঠালের ভিতরে কি আম পাওয়া যায়? কাঁঠালের কোষ পাওয়া যায়। কাঁঠালের কোষ পাওয়া যায়। এখানে আমের তো কিছু পাওয়া যায় বা লিচু পাওয়া যায় নাকি? না। তাহলে কাঁঠালটাকে আমরা বলতে পারি একটা ক্লাস। কাঁঠালটাকে বলতে পারি একটা ক্লাস, আর কাঁঠালের ভিতর যে ওই যে যেটা থাকে ওগুলাকে বলতেছি আমরা এক একটা মেথড। ওগুলা কি বলতেছি আমরা? মেথড। এখন ওই কাঁঠালের ভিতর থেকে যদি আপনি একটা একটা করে বের করে নিয়ে আসতে চান, তাহলে আপনার কি করতে হবে? ওই কাঁঠালের একটা অবজেক্ট বানাতে হবে। কি করতে হবে? কাঁঠালের একটা অবজেক্ট আপনাকে বানাইতে হবে। সে অবজেক্ট বানানো কিভাবে বানাবেন আপনি? নরমাল একটা জিনিস, এই যে সেই কাঁঠালটার নাম, তার আগে কি একটা ইউজ করতে হবে? নিউ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? নিউ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, আর সেই কাঁঠালটার নামটা বলে দিতে হবে। করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তার মানে এই ভেরিয়েবল থেকে আমরা চাইলে একটা একটা করে ওইরকম কাঁঠালের ওই কোষগুলা বের করে খাইতে পারি। আমরা ডিরেক্টলি খাইতে পারবো না পুরো কাঁঠালটা। আপনি পুরো কাঁঠালটা একবার মুখের মধ্যে ঢুকিয়ে দিবেন, খাইতে পারবেন? জি কথা ভাই। বলেন না কেন? ওই কাঁঠালটা খাইতে হলে আপনার কি করতে হবে? আপনাকে ওই কাঁঠালটা আপনি খাবেন না, কাঁঠালের কোষগুলো খাবেন। তো সেটার জন্য আপনাকে এই যে নিউ নামে একটা কিওয়ার্ড দিতে হবে, দিয়ে ওই কাঁঠালের নামটা লিখতে হবে। লিখার পর একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, এবং এই ভেরিয়েবল থেকে আপনি চাইলে একটা একটা করে কোষ বের করে খাবেন। যেমন এখানে করছে যে অ্যাপল থেকে কি করছে? এই নামে একটা ফাংশন আপনার কল করছে। এই যে ফ্রুট নামে একটা ফাংশন সে কল করতেছে। তো এরকম জিনিসগুলো হচ্ছে বিষয় আসে। ঠিক আছে, আপনি ক্লাসটা কি বুঝতে পারছেন? ক্লাস আর অবজেক্টটা বুঝতে পারছেন? জি ভাই, কনসেপ্টটা মোটামুটি আর কি। কনসেপ্টটা আমি তো আপনাকে শিখাই দিচ্ছি না, 1 মিনিট আর কি শিখাবো ভাই? এগুলো শেখার জন্য আমাদের কয়েক মাস লাগছে। কয়েক মাস বললে ভুল হবে, আমি এখনো শিখতেছি। তো আপনাকে 2 মিনিটে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এবং একটা বাস্তব লাইফ এক্সাম্পল। কাঁঠাল চাচ্ছেন না, কাঁঠালটাকে আমি বলতেছি একটা ক্লাস। ওই কাঁঠালের মধ্যে অনেকগুলো কোষ থাকে, সেই কোষগুলো বলতেছে একটা মেথড। এখন ওই কোষগুলো যদি আপনি খাইতে চান, তাহলে কাঁঠালটাকে আগে কাঁঠালটার একটা অবজেক্ট বানাইতে হবে। তারপর সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ওই ভেরিয়েবলতে আপনি একটা একটা করে কোষ বের করবেন আর মুখে দিবেন। বুঝতে পারছি? এখন তাহলে এই যে ওএপি কি? এটা একটা কনসেপ্ট। আমি কি বললাম? ওএপি কিন্তু কিছু না। ওএপি একটা হচ্ছে কনসেপ্ট। এখানে সবগুলো বিস্তারিত বলে দেওয়া আছে। ওএপি কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা কনসেপ্ট। আর হচ্ছে ক্লাস কি সেটা বুঝলেন, ওই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে সেটা আপনি বুঝলেন, এবং কোন স্ট্রাকচার আছে, ডিস্ট্রাক্টর আছে, অ্যাক্সেস মডিফায়ার আছে, এই জিনিসগুলো বিস্তারিত এই জিনিসগুলো একটু দেখেন। এগুলা এখন আমি বলি, আপনি এজ এ বিগিনার হিসেবে কিন্তু এগুলো আমি দেখতে বলছি আপনাকে। এগুলা কিন্তু অ্যাডভান্স। যখন আপনি লারাভেল যদি আপনাদের সাথে কোর্সে আমি যাই, তখন আমি আপনাকে এগুলা বুঝাবো আসলে। হ্যাঁ, এগুলা আমি বুঝাই আপনাকে লারাভেল যাবো। কারণ লারাভেলটা হচ্ছে এই প্যাটার্নটা ফলো করে। এটা একটা কি প্যাটার্ন, কোড করা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা ফলো করে। বাট যখন আপনি কোর পিএইচপি তে কাজ করবেন, শুধু পিএইচপি তে কাজ করবেন, কোর পিএইচপি অ্যাজ কিরকম, শুধু আপনি সিএসএস নিয়ে কাজ করতেছেন, তখন হচ্ছে এই যে এইরকম। আবার যদি আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন, তখন একটা প্যাটার্ন ফলো করতে হবে না আপনাকে? জি বোঝেন ভাই। নাই? তো সেই প্যাটার্নটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে আপনি সিএসএস দিয়েও কাজ করতে পারেন তো নাকি? আপনি সিএসএস না শিখে কি আপনি ওই বুটস্ট্র্যাপ শিখতে গেছেন? না। তাহলে আপনার এখন কিন্তু এটার মাথা ব্যথা না। বুঝতে পারছেন? আপনার মাথা ব্যথা কোনটা? এই যে এই জিনিসগুলো, বেসিক গুলা, এটা দিয়ে আপনি করতে পারবেন। এরপরে আপনি ওই যে সিএসএস শিখছেন, তারপরে আপনি আসবেন হচ্ছে এটাতে। এগুলা এসে দেখবেন। বুঝতে পারছি? তো এগুলা নিয়ে আমি আপনারা একটু দেখে নিন। এগুলা নিয়ে এখন কথা বলবো না। যদি আপনার সাথে অ্যাডভান্স কোর্সে যাই, তখন আমি এগুলা বলবো। এগুলা নিয়ে অনেক বিস্তারিত কথা বলার বিষয় আছে। তো এই হলো অবস্থা আপনাদের। তো পিএসপি নিয়ে তাহলে আমি হয়তো আপনারা অনেকেই বলতেছেন যে আমি কিছু শিখি নাই, বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এখানকার দেখেন কত কি শেখানো আছে। হ্যাঁ, অনেক শেখানো হয়েছে, ব্যাপারটা একদমই কম, ব্যাপারটা এরকম না। আসলে আপনার নিজের থেকেও শিখতে হবে। আর সত্যি কথা, এগুলো আমরা কয়েক মাস লাগছে শিখতে। কয়েক মাস দিয়ে হয় না, কয়েক বছর ধরে শিখতেছি, এখনো শিখতেছি। সেটা আপনি এই 2-3টা ক্লাসে ইটস নট পসিবল। বাট তার মধ্য থেকে যতটুকু আপনাদের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি পারছি কিনা আমি জানি না। চাইলে পরে বকাবকি দিতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি বকাবকি শুনে ইউজ টু। এখন কথা হচ্ছে, যদি আপনাদের সাথে আমার ওইভাবে টাইমিং নিলে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের নেক্সট ক্লাস থেকে সম্ভবত আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস হবে।
ওয়ার্ডপ্রেসে কিন্তু এই পিএইচপি ওয়ার্ডপ্রেসটা কি, এটা হচ্ছে পিএইচপির একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক না, এটাকে আমরা বলি হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট CMS সিস্টেম। হ্যাঁ, এটা CMS পিএইচপির একটা সিএমএস, তার মানে পিএইচপির কনসেপ্ট আপনাকে ওখানে লাগবে। তো সেই কনসেপ্টটুকু আমি দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। আমি একটা জিনিস আপনাদের বলে যাই, আমি জানি না আপনারা ওয়ার্ডপ্রেসে ক্লাস করবেন কিনা, কিন্তু আপনি এই 3 মাসে ক্লাস করে যে মজা পাননি, যে কনফিডেন্স আপনি পাননি, আপনি ওয়ার্ডপ্রেসের 2টা ক্লাস করলে আপনার কনফিডেন্সটা অন্য লেভেলে যাবে। আপনি মনে করবেন যে আমি তো সব পারি, আমি তো একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার বানাই ফেলতেছি। একটা সফটওয়্যার বানাইতেছেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা সফটওয়্যার বানাই ফেলবেন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা সফটওয়্যার বানাই ফেলবেন, এটার জন্য কোনো কোডও করা প্রয়োজন হবে না। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আপনাদেরকে যে ম্যাডাম শিখাবে এবং সুন্দর করে শিখাবে, আপনি বুঝতে পারবেন খুবই ইজি। হ্যাঁ, খুবই ইজি, এবং আপনার কনফিডেন্সটা মানে দ্রুত উপরের দিকে উঠবে। তো আপনার, আমি জানি কিন্তু ভাই একটা জিনিস কি জানেন, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে সব হবে, কিন্তু দুই একটা জিনিস থাকে যে ক্লায়েন্ট আলাদা আলাদা চায়, ওগুলা কিন্তু দেওয়া যায় না, ওগুলোর জন্য কোড করতেই হয়। কোড করার যেটা চাই সেগুলোর জন্য মানুষ ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে চায় না। ওয়ার্ডপ্রেস তো সবকিছু বানাবো না আমরা, ঠিক আছে? আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেস আর কোড কি মিস করা যায় না? সব করা যাবে। ওয়ার্ডপ্রেস কই থেকে আসে? ওয়ার্ডপ্রেস তো ওখানে কোড তো সব দেওয়া আছে, আপনি কোডিং করেন, ভিতরে ঢোকেন, চেঞ্জ করেন, সব করা যায়। ও, যারা ওগুলা পারে তারাই হচ্ছে বড় মাপের ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমরা যেগুলো এখানে হয়তো কোর্স আপনার শিখাবে কাস্টমাইজেশন, কোডিং করা ছাড়া আপনাকে কাস্টমাইজেশন শিখাবে। যাই হোক, আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে এই কোর্সটা করার পর আমি জানি আপনি আজকে হতাশ, যে কি শিখলাম, কি হলো, কিছুই তো হলো না, আলটিমেটলি আমাদের ইনকাম কিভাবে হবে। হ্যাঁ, তো দেখেন, এটা আসলে সত্যি কথা বলতে এটা আসলে বড় একটা সাবজেক্ট। ভাই, আমাদের মার্কেট প্লেস শেখানো হবে না? হ্যাঁ, শেখানো হবে, সবই শেখাবে। তো এটা একটা বড় একটা সাবজেক্ট, এটা আসলে এত কম সময় এটা হবে না। তবে আমার বিশ্বাস যে আপনার ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যে বেসিক একটা আইডিয়া দরকার, আপনি নিজে নিজে পড়াশোনা করার মতো যোগ্যতা আপনি এখন অর্জন করছেন। আপনি একটা প্রত্যেকটা জিনিস একটা ফ্লেভার কিন্তু আপনি পাইছেন। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যতটুকু জানি যে কোর্সগুলোর বেসিক যে জিনিসগুলো একদম বেস লেভেল যেগুলো, সেই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি যতটুকু পারছি আর কি। তো সত্যি কথা বলতে, যখন পকেটে টাকা না ঢুকলে আসলে বেশি দিন পর্যন্ত কনফিডেন্সটা ধরে রাখা যায় না। পকেটে টাকা ঢুকলে ওই ওই কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়ে, আদারওয়াইজ আকর্ষণ বাড়বে না। তার মানে টাকা ঢুকতে হবে। তো সেই জন্য আপনারা যত সম্ভব চেষ্টা করেন একটু বেশি গুরুত্ব দিয়ে ওয়ার্ডপ্রেসটা শিখেন। ওয়ার্ডপ্রেসটা খুবই যেহেতু ইজি একটা জিনিস এবং খুবই কম সময়ে শেখা সম্ভব, সো আপনি কি করতে পারেন, এই ওয়ার্ডপ্রেসটাকে খুব একটু বেশি মনোযোগ দিয়ে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। তাহলে হবে কি, এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ধীরে ধীরে আপনি এই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে থাকবেন, এবং পাশাপাশি এই জিনিসগুলো আরো ডিপলি শেখার চেষ্টা করবেন, তারপরে আপনি এই রিলেটেড কাজ করবেন। বাট আপনি যদি কোনো টাকা পয়সা না আসে পকেটে, তাহলে আসলে বেশি দিন কনফিডেন্স রাখতে পারবেন না। আরেকটা সত্যি কথা হচ্ছে, আপনি যদি টাকা পিছনে দৌড়ান তাহলে আপনি কোনো কাজও শিখতে পারবেন না। কারণটা হচ্ছে, আমি কাজ করি অনেক দিন যাবত। হ্যাঁ, কাজ করি হচ্ছে আমি অনেক দিন যাবত, কিন্তু আমার বাস্তব কথা যদি বলি, আমার হচ্ছে এই 1 বছর আগেও স্যালারি ছিল হচ্ছে আমার 8,000-9,000 টাকা। হ্যাঁ, 1 বছর আগেও আমার স্যালারি ছিল 8,000-9,000 টাকা। আমি এটা কেন বলতেছি, কারণ আমি সবচেয়ে খারাপ লাগে কি জানেন ভাইয়া, 14 গোষ্ঠীর শিক্ষা যদি 8-9 হাজার টাকা কাজ করা লাগে মাসে। মানে আমি বলি, প্রসঙ্গটা আসতেছি শোনেন। আমি কেন বলতেছি যে আপনার টাকার প্রতি যদি আমি চিন্তা করি না, আমি টাকার প্রতি চিন্তা করলে আমি অন্য সেক্টর চলে যেতাম। কারণ আমি যত সেক্টরে জব করছি, যত কিছু বিভিন্ন জায়গাতে কাজ করছি, এবং অন্য সেক্টরে গেলে, কারণ আমার আশপাশের ছেলে পেলে করতো কি, যখন টাকা কম তো বিভিন্ন সেক্টর চলে গেছে, ঠিক আছে? কিন্তু আমি কি করতাম, একই সাথে আমরা ঢাকায় আসছি, বাট আমার স্যালারি হচ্ছে 8,000-9,000 টাকা, সেটা বাড়ে না, কিন্তু অন্যদের স্যালারি কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। তখন আপনি থাকলে কি করতেন? আপনার মনে হতো যে আমি তো হচ্ছে না, হবে না, আমি ওই অন্য জায়গায় চলে যাই। কিন্তু এই যে আমি ওটাকে ধরে, শিকড়টা ধরে চাপাই ধরে আছি, সেটার কিন্তু ইম্প্যাক্টটা আপনি দেখতেছেন যে আপনার সামনে আমি যে কথা বলার একটা সাহস পাচ্ছি। তো এই সাহসটা কিন্তু এমনি এমনি আসে না। ওই যে চিপার মতো ধরে আছি, কলার গাছ ধরে আছি, হ্যাঁ, যে কোনো একদিন কিছু একটা হবে 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 হবে, আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে এখন। হ্যাঁ, তো এই জায়গাটা চিন্তা করে আপনারা হতাশ হবেন না কি হবেন সেটা আপনারা বুঝে নিন। আপনি হয়তো কালকেই থেকে মনে করতে পারেন যে আপনার কেন টাকা ইনকাম হচ্ছে না।
হ্যাঁ, তো এই ভাবনা থেকে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কি হবে? আপনি হতাশই হয়ে যাবেন। আমার সেদিন একজন অফিসে কলিগ জিজ্ঞেস করতেছিল যে সে যখন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তখন তার একটা ফ্রেন্ড কি যেন বিজনেস করতো না কি যেন করতো বা করে সে আসলে তখনই মাসে 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতো। তখন সে হতাশ হয়ে যেত। সে বলতো যে কি রে ভাই, সে পড়াশোনা করে নাই, সে 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতেছে আর আমি পড়াশোনা করতেছি, আমি কবে টাকা ইনকাম করবো? এখন এতদিন পর এসে সে এখন যখন কম্পেয়ার করে দেখতেছে, এখন দেখতেছে, সে বলতেছে যে ভাই, সে ওই দেশে 15,000 টাকা বা 20,000 টাকা পাইতো, সে এখনো ওই লেভেলে আছে, কিছু টাকা বাড়ছে, বাট আমি রিসেন্টলি শুরু করছি, বাট আমার কিন্তু এখন তার থেকে অনেক বড় র্যাঙ্ক চলে আসছে। আমি যদি আরো কিছুদিন কাজ করি তাহলে আমি দেখবো 3-4 ডবল স্যালারি আমার হয়ে গেছে। সো ইমিডিয়েটলি কোনো কিছু রেজাল্টটা চিন্তা না করে, ইমিডিয়েটলি যে আমাকে এই রেজাল্টটা আমাকে এখনই পেতে হবে, তাহলে আসলে সমস্যা। হ্যাঁ, কোনো কিছু রেজাল্ট যদি আপনি পরে পেতে চান, মানে ইনভেস্ট করতে হবে আপনাকে আগে। আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি বিজনেস করলেন, আপনার পকেটে টাকা আছে, আপনি মনে করলেন যে আমি টাকাগুলো ঢালবো, কালকে থেকে আমি বিজনেসে লাভ করতে চাই, তাহলে ওই বিজনেসটা আলটিমেটলি কতদিন টিকবে আমি জানি না। যেমন ইভেলি, ইভেলি কিন্তু টিকতে পারলো না। যেই জিনিসটা যত দ্রুত উঠবে সেই জিনিস তত তাড়াতাড়ি ভেঙে যাবে। যে জিনিসটা গড়তে সময় বেশি লাগবে সেই জিনিসটা ভাঙতে অনেক সময় লাগবে। বিভিন্ন ভাবে একদম নিজেকে রাইট কথা মোটিভেট বলছেন করে ভাইয়া। করে আপনার একটু মোটিভেশন ধরে রাখেন, ধরে রেখে কাজটা শিখতে থাকেন। বাট আমি বলতে চাই সেটা হচ্ছে, আমি আপনাকে 3 মাসে যা শিখাইতে পারি নাই, আমি বিলিভ করি যদি আপনি ওয়ার্ড পেজে কয়েকটা ক্লাস করেন, আপনার এর থেকে অনেক অনেক কিছু কনফিডেন্স আপনি গ্রো করবেন। কারণ ওয়ার্ড পেজ সত্যি অনেক ইজি একটা জিনিস, অনেক সহজে অনেক কিছু করা যায়। আপনার কনফিডেন্স আসবে, আপনার টাকা ইনকাম করার সোর্স হবে। আপনারা কখনোই ওয়ার্ড পেজটাকে হেলাই ফেলা ছেড়ে দিন না। আর আমার সাথে থাইকে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আর সবচেয়ে বড় কথা যে টাচে থাকেন,